হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কানেক্ট দ্য ডটস এর আজকের এপিসোডে। দিস ইজ আ ভেরি স্পেশাল এপিসোড এবং আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন দুজন ভেরি স্পেশাল গেস্ট, মিস্টার জাহিদ সবুর, ডিরেক্টর গুগল, অ্যান্ড মাই ভেরি ওন অ্যান্ড আওয়ার ভেরি ওন আই রাদার টেল ইউ মিস্টার সুলাইমান সুখন, যার আসলে কোনো ইন্ট্রোডাকশনের দরকার হয় না। হি হিমসেলফ এ ব্র্যান্ড ফর বাংলাদেশ, and also Jahid Sobur bhai is also a brand for Bangladesh. He is representing Bangladesh in Google. I rather tell you যে পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরছেন। So I'm very glad to have you both, Shukhan bhai and Jahid bhai. Welcome you all to our show. আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল। এই যে আলহামদুলিল্লাহ বলতে পারছি, এটার মধ্যে এক ধরনের তৃপ্তি আছে। সুখন ভাই এবং জাহিদ ভাই, আমরা যেই সময় যে একটা আনসার্টেনিটির মধ্যে আছি, যে একটা আনসার্টেন পৃথিবীর দিকে পৃথিবীতে আমরা এই মুহূর্তে বসবাস করছি, সেখানে আলহামদুলিল্লাহ বলতে পারা একটা বিরাট ব্যাপার। আমি শুরুতে জাহিদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। জাহিদ ভাই, আপনি তো সুইজারল্যান্ড থেকে আসছেন, তাই তো? জি। সুইজারল্যান্ড তো এখন অনেকটাই নরমাল হয়ে আসছে, আমি দেখলাম ওই দিন আপনি ফেসবুকে শেয়ার করেছেন। সো হাউ ইজ এভরিথিং ইন সুইজারল্যান্ড? অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। যেভাবে শুরুতে আসলে সুইজারল্যান্ডের অবস্থা বেশ খারাপ ছিল। আমরা যেহেতু ইটালির সাথে নেইবার, তো ইটালি থেকে অনেক মানুষ বর্ডার ক্রস করে চলে আসছিল, তো করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো শুরুতে যে একটা ভয়াবহ পরিস্থিতি খুব দ্রুত তৈরি হয় এখানে, ঠিক ততটাই দ্রুত আমি বলবো যে সেই পরিস্থিতি ঠিক হয়ে যায়। তো এই ঠিক হয়ে যাওয়ার পিছনে আমি আমার ভিডিওগুলোতেও বলেছি যে সবচেয়ে বড় যে কার্যকর ব্যাপারটা ছিল সেটা হচ্ছে মানুষের যে আচার আচরণ, কার্যকলাপ, সেটার প্রভাব কিন্তু সবচেয়ে বেশি ছিল। কারণ আপনারা জানেন যে এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, অন্য কোনো উপায় কিন্তু আসলে নেই করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করার এই মুহূর্তে। তো সেটা একটা অবশ্যই আমার মনে হয় শিক্ষণীয় বিষয়, যে সেটা থেকে অন্য দেশগুলো শিখতে পারে এবং আমাদের জন্যও সেটা উপকারে আসবে। এই মুহূর্তে যারা জয়েন করলেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের সাথে যুক্ত আছেন জাহিদ সবুর ভাই এবং সুলাইমান সুখন ভাই। প্রায় 1500 জন এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছেন। দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল। আমার মনে হয় দ্যাটস দ্য পাওয়ার অফ মিস্টার জাহিদ সবুর এন্ড সুলাইমান সুখন। এই মুহূর্তে 1700 জন দেখছেন, 1700 জন দেখছেন আমার ইউটিউব এবং আমার প্রোফাইল থেকে। সো দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল। সুখন ভাই, আপনি তো ডিড অ্যামেজিং স্টাফ থ্রু আউট। আমি দেখেছি কখনো গ্রামে চলে যাচ্ছেন, কখনো কৃষকদের সাথে মিশে যাচ্ছেন, এবং বলা হচ্ছে এই করোনা ক্রাইসিস মোমেন্টে কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফর দ্য সার্ভাইভাল, ফর দ্য সাস্টেইনেবিলিটি। একটু যদি বলেন, এই যে আপনাকে দেখছি কখনো আমাদের কৃষককে সরাসরি আমাদের ক্যাপ্টেনের সাথে কথা বলিয়ে দিচ্ছেন, নিজেই কৃষকের কাছে চলে যাচ্ছেন, এই যে একদম প্রান্তিক লেভেলে কাজ করছেন, একটু যদি বলতেন। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই। It's a pleasure to share the screen with Mr. Zahid. Definitely he is doing a fantastic job overseas. So যারা দেখছেন সবাইকে বলছি যে তানভীর ভাই is a very close to heart person because প্রায় মিথ্যা অ্যালিগেশনের সম্মুখীন হই, তো অনেকে এড়িয়ে যায়, অনেকে গা বাঁচিয়ে চলে। তানভীর ভাই একজন মানুষ যিনি ক্যামেরাটা অন করে একদম মুখের উপরে বেশ কয়েকবার বলেছেন যে আপনারা ভুল বুঝছেন। এই কাজটা আমার খুব ক্লোজ অনেক ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র ফ্রেন্ডসরাও করেনি। সো তানভীর ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি যখন যেদিন ডাকবেন, যেখানে ডাকবেন, আই এম দেয়ার। কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, যে এই মুহূর্তে আমি গত 8-10 বছর সোশ্যাল মিডিয়া ব্যবহার করি একটা কারণে, যে তোমার জীবন যতটাই উন্নত হোক না কেন, নেভার লুজ কানেকশন উইথ ইউর রুট। সিম্পল। আমাকে আমার প্রোফাইলে গেলে আপনি দেখবেন হয়তো হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট, ব্লা ব্লা, বিগ চাং কথাবার্তা লেখা। দ্যাট ডাজ নট মিন দ্যাট যে আমি জেলে, কৃষক, আমার যে অফিসের সামনে মুচি, আমার অফিসের সামনে গান তাদেরকে ভুলে যাব। আমি কথাটা কেন বলছি? ফ্রম মাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমাদের অবস্থান ভালো হওয়ার সাথে সাথে আমরা একটু পেছনকে অস্বীকার করি। somehow I don't know, we have inferiority complex or কিছু একটা। যেমন আমরা একটু ভালো চাকরিতে গেলেই ভুলে যাই। যেমন কিছুদিন আগে হয়তো বিসিএস এর রেজাল্ট দিল যে 38তম। এখন ওই মানুষগুলো যদি ভুলে যায় যে কারা তাকে প্রিপারেশনে হেল্প করেছিল, তার এলাকার লোকজনের আসলে সমস্যাটা কি, that will be the biggest disaster. So that's why আমি চেষ্টা করি যে সবসময় একটু আমার যে গ্রাউন্ড লেভেল তাদের সাথে যোগাযোগ রাখার। তো সেই কাজ থেকে নগদে আমরা চিন্তা করলাম যে যেহেতু ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, আপনি যেটা বলছিলেন যে ব্যাকওয়ার্ড সাপ্লাই চেইন, যেটা যে পেছনের যে সাপ্লাই চেইনটা আছে, কৃষক তার ফসল কোথায় বিক্রি করবেন, কিভাবে আনবেন, খামারি তার মুরগি বা বাচ্চা পোল্ট্রি কোথায় নিবেন, এই তাদের সাপ্লাই চেইনটাকে একটু স্ট্রং রাখার জন্য আমরা নগদ থেকে সিদ্ধান্ত নিলাম যে সাস্টেনেবল কিছু করব। সেই জায়গায় গিয়ে আমরা একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম, সেটার নাম হচ্ছে স্বাধীন।
নর্মালি আপনার হাজারে 20 টাকা করে প্রায় যায়, খরচ হয় যখন কোনো লেনদেন করেন আপনি মোবাইলে। আমরা সেটা কমিয়ে নিয়ে আসলাম হাজারে 6 টাকা। ডেফিনেটলি আমাদের বিজনেস কেস গট হিট বিগ টাইম, আমাদের ব্রেক ইভেনে যেতে আরো সময় লাগবে, বাট আমরা ভাবলাম যে এই মুহূর্তে প্রবাবলি এই কাজটা করলে উপকার হবে। আর এটার দায়িত্বটা পেয়েছিলাম যে ফ্রন্ট এন্ডে কি হচ্ছে সেটা দেখভাল আমি করছি, যেহেতু হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট। তা আমাকে একদম রাইট। মাঠে গিয়ে, আপনি আরো দেখবেন এই সিরিজে, খামারির কাছে গিয়েছি আমরা, ফিশারম্যানের কাছে গিয়েছি আমরা, দোকানদারের কাছে গিয়েছি, ই কমার্স চালাচ্ছেন মানুষের কাছে গিয়েছি। সিরিজগুলো আমরা একটা একটা করে লঞ্চ করবো। তো সেই কাজ থেকেই আমি মানে সাগ্রহে দায়িত্বটা নিয়েছি যে ফিল্ডের ব্যাপারটা যদি আমি একটু দেখি। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন মাশরাফি আমাদের। তো হি ইজ ভেরি কিন। Mashraf is such a he's a great athlete. He's a great captain. He has become a member of parliament. Fantastic. And I wish him to become even more ক্যাবিনেটেও যদি চলে আসেন কখনো, that will be great. So উনি আবার বলেন যে সুখন ভাই আপনি যখনই যাবেন আমাকে একটু কানেক্ট করিয়ে দিবেন। আমি শুধু টিভিতে বলতে চাই না যে এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি একটু ওনাদের সাথে কথা বলতে চাই। এই সব মিলিয়েই the entire That's really effort. really wonderful to know. এবং আমার বিশ্বাস যে আমরা এই জায়গায় রিয়েলি আমরা সাস্টেইন করতে পারবো। প্রায় 2,500 দর্শক এই মুহূর্তে আমাদের দেখছেন। যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে বলছি যে সুখন ভাই আছেন, জাহিদ ভাই আছেন, তাদের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লিখতে পারেন। এই মুহূর্তে অসংখ্য প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, অনেকেই লিখছেন। আমি ডেফিনেটলি মেক শিওর যে আমি আপনাদের প্রশ্নগুলো তাদের কাছে তুলে ধরবো আজকে। আর কারা কোত্থেকে দেখছেন সেটাও আমাদেরকে লিখে জানাতে পারেন। এমনও হতে পারে অনেকে ইউরোপ আমেরিকা থেকেও দেখছেন, কারণ জাহিদ ভাই আছেন, তার তো ফ্যান্স ওয়ার্ল্ড ওয়াইড। সো মানে নেভার নো, অনেক জায়গা থেকে ইউরোপ আমেরিকা থেকেও দেখতে পারেন। আর সুখন ভাই তার অনেক ফ্যান্স ফলোইং, সেটাও ইউনিভার্সাল মানে আমার মনে হয়। সো অনেকেই অনেক প্রশ্ন করছেন আমি দেখতে পাচ্ছি, আমরা সেই প্রশ্নগুলো পড়ে নেব। তার আগে জাহিদ ভাইকে জানতে চাই আপনার ব্যাডমিন্টন ট্রেনিং কেমন হলো? খুব ভালো হলো আসলে, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর যেটাই করোনা ভাইরাস যে পরিস্থিতি শুরু হওয়ার পরে এটাই প্রথম ছিল। তো আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। তো বেশ টায়ার্ড অবভিয়াসলি। আমার মনে হয় অনেকদিন পর এরকম ইন্টেন্স ট্রেনিং করলে যেটা হয় যে শরীরে একটু সময় লাগে আবার অ্যাডাপ্ট করতে। তো রেগুলার করতে থাকলে এতটা টায়ার্ড ফিল করি না। তো এই জন্য আজকে চেষ্টা করছি যতটা সম্ভব রেস্ট নেওয়ার। তো তার মধ্যে তো এই লাইফটা নিয়ে আই এম এক্সাইটেড অ্যাবাউট দিস। তো হ্যাপি টু বি হিয়ার। But otherwise, I'm taking it easy this weekend. But I'm really glad. Like আমার কাছে মনে হয় যে যখন আমি ব্যাডমিন্টন না খেলতে পারি যে আমার লাইফের একটা ইম্পর্টেন্ট অংশ আমার কাছ থেকে কেউ নিয়ে গেল। তো I really try to stick to it as much as I can. আচ্ছা জাহিদ ভাইকে আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমি তো আপনাকে দেখি যে ইউর লাইফ ইজ সো কালারফুল। আপনার ভিডিওগুলোতে ডেফিনেটলি কালারফুল, সূর্যের যে স্পেশাল লাইট এসে আপনার মুখের উপর পড়ে, যে শেডটা থাকে, বিউটিফুল অ্যামেজিং ভিডিও স্টাফ আপনি তৈরি করছেন। আই রিয়েলি লাইকড সাম অফ ইউর স্টাফ আই সো ইন ইউটিউব। আমি সুখন ভাই যখন সবুর ভাইকে বললাম যে এটা প্রমোশনাল ক্যাম্পেইনের জন্য আমাকে একটা ছবি দেন, সবুর ভাই আমাকে বললো এনিথিং ইউ ক্যান টেক বাট মেক শিওর যেন রিসেন্ট হয়। তখন আমি একটু ব্যাক ছবিগুলো দেখলাম যে সবুর ভাই একটু মোটাসোটা ছিল। So most probably he wanted to show some of his recent picture. Karan these days he is very sharp and very fit. Among আমার মনে হয় badminton is one of the reason probably, right? Okay. That's one of the reasons, কিন্তু সেটার পিছনে আসলে একটা ব্যাক স্টোরি আছে। তো যদি জানার ইচ্ছা থাকে আমি please go ahead. সো আমি 2016 অ্যাকচুয়ালি এখনো আমার দিনটা এক্সাক্ট দিনটা মনে আছে, এটা 1st of August ছিল অথবা 31st of July actually. 1st of August is when I got injured, like when I started feeling the pain. So 31st of July. So সামারে আমাদের এখানে যেটা হয় যে ব্যাডমিন্টন হলগুলো বন্ধ থাকে 3 বা 5 সপ্তাহের জন্য। তো ওই সময় I felt really frustrated যে আমি কি করব। তো তখন I thought like কি করা যায়, আচ্ছা people go running, তো আমি দৌড়াতে যাই। তো আমার আসলে ওইভাবে দৌড়ানোর অভ্যাস ছিল না, কিন্তু যেটা হয় যে যেহেতু আমি রেগুলার ব্যাডমিন্টন খেলতাম, আমি যখন দৌড়ানো শুরু করি I didn't really get tired. আমি physically I didn't feel tired, so I kept running. কিন্তু যেহেতু আগে থেকে আমি কখনো দৌড়াইনি, আমার টেকনিক প্রবলি রাইট ছিল না। So in the end, I ended up running like around 14 kilometers. I was using a tracker, so I actually tracked it. And then the next day, I started feeling pain in my knee, and it was really bad. Like then for the next 1.5 years, trust me, and this is really true. আমার যারা খুব কাছের বন্ধু এবং পরিবার যারা আছে তারা জানেন যে how much I suffered. You know, I literally could not walk. আমার পুরো লাইফ চেঞ্জ হয়ে যায় ওই ঘটনার পরে। And then I went to a lot of doctors. I went to a lot of like physiotherapists and whatnot, kintu nothing really worked. And in the end, they were basically saying, it's sad, but you have to accept it. Your life will never be the same. You'll never be able to do sports. If you can walk again, be grateful.
So that's where I was, right? And then I did not like I just couldn't accept it, you know, like আমার কাছে মনে হচ্ছিল যে এটা একদম কিছুই করার নেই, এটা তো হতে পারে না. And so I started working on it. I started reading a lot of papers and a lot of articles, and what I realized is that আমাদের প্রত্যেকের body is different. So ডাক্তারদের পক্ষে যতটুকু বলা সম্ভব হয়, আপনি নিজের পক্ষে আপনার শরীর সম্বন্ধে তার চেয়ে আপনার বেশি জানা সম্ভব, তারা আপনাকে গাইড করতে পারে, বাট at the end it's up to you to learn যে কোন জিনিসটা কাজ করছে আর কোনটা কাজ করছে না. সো I really like tiny step at a time, আমি যে জিনিসগুলো কাজ করছে সেগুলো আরো বেশি করার চেষ্টা করলাম, যেগুলো কাজ করছে না সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করলাম, and then I had to build up my body from zero. And one of the most like nicest things that came out of it was like fitness. So it was honestly it was a side effect. আমার কোনো টার্গেট ছিল না যে আমি ফিট হব, আমি কখনো জিমে যাইনি, কারণ আমার জিমে ইজ ভেরি বোরিং টু মি. I have never been to a gym in my whole life. কেউ বিশ্বাস করবে না এটা, কিন্তু এটা একদম সত্যি কথা. আমার যারা খুব কাছের ফ্রেন্ড তারা জানে আমার কাজে অফিসে 2টা জিম আছে, but I never went there except when I have visitors. I take them to show যে হ্যাঁ এখানে একটা জিম আছে, but I never go and use it. So that was like for me a big learning experience, যে বডির মানে হেলদি থাকা, ফিট থাকা, এটা একটা বিশাল একটা ব্লেসিং, and we should all appreciate it, because তার আগে I never appreciated it. I was like yeah, I took it for granted যে হ্যাঁ আমরা হাঁটতে চলতে পারবো, এটাই তো নর্মাল. ওই অবস্থার পরে আমার যেটা হতো যে আমি যখন মানুষের দিকে তাকাতাম আমার মনে হতো how come they're walking, how come they're running, I cannot even imagine যে আমি কিভাবে ওটা করবো. তো it was a big like life changing experience for me. It was very painful, but I think I learned a lot from it. Okay, that's wonderful. আচ্ছা, আমি আবার আপনার কাছে আসছি, তার আগে আমি একটু সুখন ভাইয়ের কাছে যেতে চাই. দ্যাট ওয়াজ রিয়েলি ইন্সপায়ারিং যে আপনি কিভাবে ফ্যাট থেকে ফিট হয়ে গেলেন. সো আমার মনে হয় অনেকেই আপনাকে দেখে ফিটনেস ফ্রিক জাহিদ সবুরকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হবে. সুখন ভাই, আপনি ইদানিং আপনাকে দেখছি যে আপনি অনেক বেশি টেক সেভি, আপনি টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দীর্ঘদিন, বাট ইদানিং মনে হচ্ছে আরো বেশি এনথুজিয়াস্ট হয়ে গেছেন আপনি. আপনার রিসেন্ট অনেকগুলো ভিডিও দেখলাম, আপনি 3D প্রিন্টিং নিয়ে কথা বলছেন, হাইপারলুপ নিয়ে কথা বলছেন, মানে ওয়াই? আমাদের ফেসবুকে যেসব জিনিস নিয়ে আলাপ হয় তার অধিকাংশের মধ্যে শিক্ষণীয় কোনো কিছু নেই, অধিকাংশই শ্যালো, যার যা মনে হচ্ছে বলে যাচ্ছে. কেউ হয়তো যে বিষয় জানে না সেটা নিয়ে বলে যাচ্ছে, হয়তো এমন সিনিয়রকে নিয়ে কথা বলছে যে তার ব্যাপারে তার কথা বলার যোগ্যতাই নেই, বা ঠাম করে একটা কথা বলে বসছে, তার বয়স 18, সে 48 বছর বয়স্ক একজনকে নিয়ে যাতা কথা বলে বসছে. সো আমি আমার ওয়াল ধরে যাচ্ছিলাম, তো যে আর যখন আমরা ভালো কিছু কথা বলছিলাম লাইফ গঠন নিয়ে, তখন দেখলাম যে বাংলাদেশে মোটিভেশন ইত্যাদি এটাকে যতটুকু হেয় করা যায়, যতটুকু নিচে নামানো যায়. সো এমন কিছু বিষয় যে আই ফাইন্ড দ্যাট ভেরি ওজনহীন বিষয়বস্তু নিয়ে কথাবার্তা হয় বেশি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে. যেহেতু ইউ মেনশন দেয়ার লট অফ পিপল ফলোইং মি, আমার মনে হয়েছে যে ফর সামনে যেটা আসছে, সামনের 25-30 বছর, ইউ হ্যাভ টু বি টেকনোলজিক্যালি স্যাভি. এখন আমার যেহেতু অনেকে ফলো করে, সো আমি যদি অ্যাটলিস্ট 3D প্রিন্টিং বলার পরে কারো মাথায় যদি একবার আসে যে আমি কলেজের পরে 3D প্রিন্টিং নিয়ে একটু পড়াশোনা করবো, ইফ হি ফাইন্ডস ইট ইন্টারেস্টিং, if someone in Rajuk or somebody or a minister or an MP is watching a Hyperloop video and if he thinks, oh Hyperloop, আচ্ছা এটা তো করা যেতে পারে, let's talk to the mayor, let's talk it to the ECNEC. I don't know. So as you mentioned that আমরা eventually grow করতে থাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমিও গ্রো করেছি. একসময় হয়তো চেহারা নিয়ে কথা বলেছি, একসময় বলেছি যে পড়াশোনা ভালো করে করো, একসময় বলেছি মানুষ ভালো হও, এখন অনেকেই বলছে. So I think my duty on that front has ended. I wanted to actually contribute on building a mindset যেখানে টেকনোলজি নিয়ে কথা বলে. Look at this gentleman on আমাদের সাথে যিনি আজকে কথা বলছেন, Zahid. I'm just super proud. I mean, I got to we connected like a week back probably, but এই যে আমি চাচ্ছি এরকম আরো মানুষ IBM থেকে শুরু করে সব জায়গায় থাকুক. I'm not from a technical background, but my major was in naval science and warfare in Navy. So আমি ওই জায়গায় অনেক টেকনোলজি, অটোমেটেড গাইডেড সিস্টেম, ওয়েপন সিস্টেম, রেডার, অনেক কিছু নিয়ে কাজ করেছি আমার একদম ইয়াং অবস্থায়. প্রিন্সিপাল ওয়ারফেয়ার ছিল আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট. সো ওই জায়গা থেকে আই থট দ্যাট যেহেতু একটা সার্টেন গ্রুপ আমাকে ফলো করছে, let them give the basics of blockchain. What is that? How you build that trust? What is that hash that connects the earlier block? So if I could make it little clear, because I'm a non-tech guy, so আমি যেভাবে বোঝার চেষ্টা করবো বলবো সেটা হয়তো বেসিক লেভেল অনেকে ধরতে পারবে. সো আই হ্যাভ স্টার্টেড ডুইং দ্যাট, এন্ড থ্যাংক ইউ ফর মেনশনিং দ্যাট. এই যে এটা ভালো লাগে যে আপনি অজস্র কন্টেন্টের ভিড়ে বের করলেন যে সুখন তুমি এখন এটা নিয়ে কথা বলছো, এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে. সো আমি জানি অনেকে করোনা নিয়ে কথা বলছে, ডেঙ্গু নিয়ে কথা বলছে, আমি জানি বলবে তারা সবাই, বাট আমি চেয়েছি একটু ডিফারেন্ট করতে. সো অলরেডি 7টা করেছি,
and next one I am doing on UAV, unmanned aerial vehicle. আমি জানি না যদি রাজশাহী রুয়েটের একটা ছেলের মনে হয় আমি একটা ইউএভি বানাবো, কথার কথা. So I just want to give him the basic idea, the propulsion system, then propellers, then sensors. So if I could just make it fun again, সায়েন্স কে আরেকটু ফান করতে হবে. আমাদের এখানে কমার্স আর আর্টস আমরা এত বেশি পড়ি, সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স ইজ সামহাউ it is kind of disconnected from the mainstream. That's why I've started speaking about technology, and I hope to do that regularly. And it's so much fun. Apni try kore dekhen. It's such a fun thing to read and research about technology. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আবার সবুর ভাইয়ের কাছে একটু ফিরি। সবুর ভাই, আমি আমার কাছে যেটা মনে হয়েছে, যে একটু আগে বলছিলাম আপনার লাইফটা অনেক কালারফুল, অ্যান্ড কেন আমি বলছি সেটাও একটু বলি আপনাকে। আপনার অনেক কিছু আমি দেখেছি, যে আপনি যেভাবে জীবনটাকে দেখেন, আমার কাছে মনে হয়েছে আপনি নিজে চমৎকার চমৎকার ভিডিও বানাচ্ছেন। আপনার অনেকগুলো ব্লগ আমি পড়েছি, দ্যাটস রিয়েলি ইন্সপায়ারিং। আবার আমি এরকমও দেখেছি যে আপনি ট্রাভেল করছেন, সেই ট্রাভেলে গিয়ে আপনি ফার্স্ট ক্লাসের ট্রাভেল করছেন, সেই আপনার ফার্স্ট ক্লাস কেবিনের ছবি আপনি পোস্ট করেছেন। কখনো কেউ বলেছে আপনাকে, জাহিদ তুমি তো শো অফ করো? Interesting. Thanks for the great question, by the way. আমার আসলে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কেউ বলেছে কিনা। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে অনেক সময় যারা একজন মানুষকে অনেকদিন ধরে চেনে, তাদের পক্ষে সে কি করছে না করছে সেটা বোঝা একটু সহজ হয়। আমাকে যদি আপনি এখন দেখেন যে প্রতিদিন আমি খুব দামি একটা ঘড়ি পরে বা ঘড়ির ছবি দিচ্ছি, আমি দামি একটা কাপড় চোপড়ের ছবি দিচ্ছি, আমি দামি সানগ্লাসের ছবি দিচ্ছি, আমি এরকম যদি প্রতিনিয়ত করতে থাকি, তাহলে আই থিঙ্ক ইটস টোটালি জাস্টিফাইড যদি আমাকে কেউ বলে যে আপনি শো অফ করছেন। আপনি আমার পুরো প্রোফাইল ঘুরে দেখতে পারেন। আর শুধু প্রোফাইল না, তাই না, প্রোফাইলে তো আমরা যা দেই সেটা ওখানে চোখে পড়ে। যারা আমাকে পার্সোনালি চেনে, জি, যারা আমাকে পার্সোনালি চেনে, আমি আপনাকে চিনি, এটা অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেক ধরনের অস্পষ্টতা থাকে, সেটা ক্লিয়ার করার জন্য আমি প্রশ্নটা করলাম, এবং এটার রিজনটা আমি পরে আপনাকে বলবো। অবশ্যই, না প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন। আমি সেজন্য শুরুতে আপনাকে ধন্যবাদ দিতে চাই যে প্রশ্নটা করার জন্য। যে আমরা যখন একজন মানুষ সম্পর্কে একটা ধারণা তৈরি করি, আমার মনে হয় আমাদের একটু সময় নেওয়া উচিত, তাই না? অবশ্যই আমাদের একটা রাইট আছে। আপনার কিন্তু উই অল হ্যাভ একটা কথা আছে না, যে রাইটস টু আওয়ার ওন ওপিনিয়ন। তো কিন্তু সেই রাইটের সাথে কিন্তু একটা রেসপন্সিবিলিটিও আছে, যে আপনার সেটার জন্য একটু সময় দিতে হবে। আপনি হুট করে একটা জিনিস দেখে একটা মানুষকে বিচার করে ফেললেন, এটা বোধহয় যুক্তিসঙ্গত না, বা এটা বোধহয় ফেয়ার হবে না। তো সেজন্য আমি বললাম যে আমি খুবই সাদামাটা চলতে পছন্দ করি। আমার জীবনে চাহিদাগুলো, যে আনন্দ বা চাওয়া পাওয়াগুলো খুবই সীমিত, খুবই ছোট ছোট জিনিসে আমি মজা পাই। তো আমি যে ছবিটা দিয়েছিলাম, ওটা কিন্তু আমি যেহেতু কাজ করি, আমার কাজের যে আমি যেহেতু পরিচালক পদে কাজ করি, সেই ফার্স্ট ক্লাস বা যে ক্লাসই আমি ট্রাভেল করি না কেন, সেটা কিন্তু আমি আমার নিজের পকেটের পয়সা থেকে আমি করি না, বা আমার হাতে কিন্তু অপশন নেই। আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে যে গুগলে, সে আমার সেই ফ্লাইট বুক করে দেয়। তো সে যে ক্লাসে আমাকে বুক করে দেবে, আমি সেই ক্লাসেই যাব। আমি তাকে গিয়ে বলি না যে হে আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে। সো আমি কখনো চাই না। তারপরে যদি কখনো এরকম হয় যে আমার সৌভাগ্য হয় যে আমাকে ভালো কিছু দেয় কেউ, আমি সেটাতে নিশ্চয়ই বলবো না যে না আমি এটা নিতে পারবো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি যখন আমার যত ছবিতে যা দেখবেন, আমার যে জামা কাপড় পরি বা যা কিছু, কোথাও কিন্তু আমি পছন্দ করি এভাবে সাদামাটাভাবে চলতে, যে আমি টাই স্যুট প্যান্ট এভাবে পরেও কিন্তু আমাকে খুব বেশি ছবিতে দেখবেন না। এমন না যে আমার সেগুলো নেই, কিন্তু আমার ভালো লাগে সাদামাটাভাবে চলতে। তো এনিওয়ে, গোয়িং ব্যাক টু যেটা আপনি বলছিলেন, যে না আসলে সৌভাগ্যবশতই হবে যে কেউ আসলে কখনো আমাকে বলেনি, এই একটা জিনিস কেউ বোধহয় আমাকে বলেনি যে আমি শো অফ করি। তো তারপরে যদি কারো মনে হয়, তাহলে অবশ্যই এটা তাদের রাইট আছে, তাদের ওপিনিয়নে। বাট অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ দ্য রাইট টু ইগনোর দ্যাট, রাইট? এটাও কিন্তু সেই কথার যে দ্বিতীয় পার্টটা হচ্ছে যে just like everyone has the right to their opinion, we have the right to ignore that. So আমার কাছে যদি মনে হয় যে এটা যুক্তিসঙ্গত একটা মতামত, আমি অবশ্যই সেটা থেকে শেখার চেষ্টা করি। আর যদি মনে হয় যে না আসলে এটা তার বোঝার ভুল, তাহলে সেক্ষেত্রে আমি তার সাথে তর্ক করে তো আসলে আমার জীবন বদলাবে না, তাই না? আমার কাছে মনে হয় আপনি অনেক সৌভাগ্যবান, বিকজ আপনি অনেক বছর থেকে, আমার মনে হয় 2007 থেকে দেশের বাইরে থাকছেন। সো একটা কোয়াইট লং টাইম আপনি দেশের বাইরে চলে গেছেন, এবং বাইরে আমার মনে হয় মানুষ এই জিনিসগুলো আসলে তেমন এরকম করে দেখে না, যেটা আমাদের দেশে হয়। আপনি একটা ভালো কিছু করেন বা ভালো কিছু মানুষকে ইন্সপায়ার করেন, আপনি অর্জন করেছেন। সো টু ইন্সপায়ার মোর পিপল, আপনি হয়তো সেটা একটা পোস্ট করলেন, কিন্তু আমাদের দেশে এটা নিয়ে কিন্তু ট্রল হয়, এটা নিয়ে বলা হয় যে দিস গাইজ সি দেখো শো অফ করছে। তো এই কারণে আমি প্রশ্নটা করলাম। আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ দ্যাট। আপনি চাইলে আরো কিছু দেখাতে পারেন, আরো কিছু করতে পারেন, বিকজ ইউ ডিজার্ভ ইট।
কিন্তু তার উল্টোটাও কিন্তু সত্যি। আমাদের দেশে যেমন একটা যে মানুষটা হয়তো ভাবে যে সে একটা কিছু হয়ে গেছে, তার জন্য যেমন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা, সে জিনিসটাকে খুব নিচু চোখে দেখে যে না, এটা যদি ব্যবহার করি তাহলে আমি ছোট হয়ে যাব। তো এই Right. চিন্তা ভাবনাটা, তো সেদিক থেকে কিন্তু আমি বলবো যে আমাদের মানে দুই দলেরই কিন্তু কিছুটা চিন্তার প্রয়োজন আছে। যেমন আপনি এক দল বলছে যে আপনি শো অফ করছেন, আরেক দল কিন্তু আসলেই কিছুটা ওভাবে চিন্তা করে যে না, আমি এই জিনিসটা করতে Right. পারবো না। আমি যদি সাদামাটা জামা কাপড় পরি, মানুষ ভাববে যে আমি ছোট হয়ে যাচ্ছি। আমি যদি বাসে চড়ি, ট্রেনে চড়ি, তাহলে আমি ছোট হয়ে যাচ্ছে। তো এখানে Exactly. বিদেশে কিন্তু এটা দেখি না। এখানে দেখা যাচ্ছে যে যে হচ্ছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট বা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যাই হোক, সে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের মতো ট্রামে চলছে, ট্রেনে চড়ে যাতায়াত করছে। তো সেই জিনিসটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে মানুষ আসলে চেষ্টাও করে না যে এটা যে মানে এখানে যে শো অফের বা আমি ছোট হয়ে যাব, এর কোনো প্রয়োজন নেই এভাবে চিন্তা করার আসলে। অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করি, আসলে গুগল নিয়ে তো আপনাকে অনেক ইন্টারভিউ করেছে, আপনার অনেকে অনেক কিছু জানে আপনার ব্যাপারে। আমার আসলে মানুষের আপনার জীবন দর্শন নিয়ে আপনার অনেক কিছু আমার জানতে ইচ্ছে করে, যে আসলে আমরা যেভাবে জীবনটাকে দেখি, আপনি একটা শীর্ষ প্রতিষ্ঠানের, বিশ্বের একটা শীর্ষ প্রতিষ্ঠানের আহ, একটা টপ পজিশনে আপনি আছেন, এবং খুব কম সৌভাগ্যবান লোকজনই ওইসব জায়গায় যেতে পারে। আমি মনে করি যে আপনি এটা ডিজার্ভ করেন, এবং আমরা বাংলাদেশি হিসেবে আমরা আপনাকে নিয়ে গর্ব করি যে আপনি ওই জায়গায় গিয়েছেন, এবং ইউ মেক আস প্রাউড। আমার একটা জিনিস হয় কি, অনেকেই মনে করেন যে একটা প্রতিষ্ঠানের সিইও, একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর, ওর একজন সিএক্সও পজিশন হোল্ড করে এরকম একজন লোক, তাকে খুব বেশি রাশবাড়ি হতে হবে, তাকে একদম কথা খুব অল্প বলতে হবে, মেপে মেপে বলতে হবে, ওই কথার একটা ওজন থাকতে হবে, তাকে যে কোনো বিষয়ে কথা বলা যাবে না, যে কোনো বিষয়ে লেখা যাবে না, যে কোনো বিষয়ে ভিডিও বানানো যাবে না। হ্যাঁ, সো এই জায়গা থেকে আমি আপনাকে দেখি যে আপনি খুব চমৎকার লিখেন, আপনি ইংলিশ মিডিয়ামে পড়েছেন, ইংলিশ মিডিয়ামে পড়ে এখন একটা মানে গ্লোবাল আমি একটা বাংলা মিডিয়ামে প্রতিষ্ঠানে কাজ পড়েছি। করছেন। পড়েছেন, আমি বাট বাংলা মিডিয়ামে পড়েছি, আমি দুটাতেই পড়েছি। পড়েছেন, জি। এবং বাংলার প্রতি আপনার ভালোবাসাটা আমার খুব ভালো লেগেছে। স্টিল আপনার যে ব্লগগুলো আপনি লিখেন, আমি দেখি যে আপনি চমৎকার বাংলায় লিখেন, আপনি যখন ব্লগ করেন আপনি বাংলা ইংলিশে চমৎকার ভাবে বলেন। তো আমার কাছে জিনিসগুলো খুব ভালো লাগে। সো এই থ্যাংক ইউ। জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, এই যে একজন সিইও বা একজন ডিরেক্টর মানেই যে একদম রাশবাড়ি হতে হবে তা না, তারও আসলে পার্সোনাল একটা ভালো লাগার জায়গা থাকতে পারে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? খুবই Yes, চমৎকার একটা প্রশ্ন, খুবই চমৎকার একটা প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। একটা জিনিস আসলে আমি সব জায়গাতেই খেয়াল করি যে আমাদের মধ্যে একটা ধারণা হচ্ছে যে একজন মানুষ শুধু এক ধরনের কাজই করতে পারবে। অর্থাৎ হচ্ছে যে আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকি তাহলে আমি হয়তো জন্ম নিয়েছিলাম ইঞ্জিনিয়ার হয়ে, কাজে আমি ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে যদি কিছু বলি তাহলে তো এটা হতে পারে না, তাই না? নিশ্চয়ই কোথাও একটা সমস্যা আছে। কিন্তু সত্যি কথা হলো, আমরা সবাই যদি একটু চিন্তা করি আমরা কিন্তু বুঝবো যে আমরা কিন্তু কেউই, আমি অবশ্যই ইঞ্জিনিয়ার হিসাবে জন্ম নিইনি। আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, এই জন্য আমি ইঞ্জিনিয়ার হয়েছি এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি কাজ করি। তো একইভাবে আপনি একটা প্রতিষ্ঠানের সিইও হলেন বা ডিরেক্টর হলেন বা যাই হলেন না কেন, আপনি কিন্তু সেভাবে জন্ম নেননি, তাই না? জন্ম থেকে আপনি কোনো প্রতিষ্ঠানের সিইও ছিলেন না। তো আপনার যে Right. চিন্তাভাবনাগুলো আছে, আপনি যদি সিইও নাও হতেন, ডিরেক্ট পরিচালক নাও হতেন, কিছু সম্পূর্ণ অন্য কিছু হতেন, আপনার পার্সোনাল যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো কিন্তু আপনার তারপরও শেয়ার করা উচিত। তো আমি যে জিনিসগুলো আপনি বলছিলেন যে আমার জীবন নিয়ে চিন্তাভাবনা, আমার আসলে জীবন নিয়ে চিন্তাভাবনা খুবই সহজ। তো অনেক কিছু আছে, সব কিছু তো আসলে সংক্ষেপে বলা যায় না। তো আমি শুধু দুটো জিনিস বলি এখানে। একটা হচ্ছে যে আমার মনে হয় যে আমরা যাই করি না কেন, আমাদের ব্যবহার ভালো হওয়াটা, অন্য মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করাটা, এটা আমার মনে হয় যে সবার করা উচিত। এবং এখানে কারো কোনো এর বিরুদ্ধে কিছু বলার থাকতে পারে না যে না, ভালো ব্যবহার করা যাবে না, এটা খুবই খারাপ একটা জিনিস। আমার মনে হয় এটা কেউই বলবে না, তাই না? কিন্তু আমরা কতটুকু এটা মানি, তাই না? এই জিনিসটা কতটুকু মাথায় রাখি যে আমি যখন একটা কথা বলছি আরেকটা মানুষ আঘাত পাচ্ছে কি পাচ্ছে না, এটা নিয়ে একটু চিন্তা করা সেই কথাটা বলার আগে, আমরা সেটা করি না। অনেক সময় আমি হয়তো যে জিনিসটা আপনি প্রচুর দেখবেন যে আমি বলি যে আমি ছোটবেলা থেকেই কখনো গালি দেই না। তো আমি এই ধরনের মানুষ খুব একটা দেখিনি। অনেক সময় আমার বন্ধু বান্ধবরা বলতো তোমার কি কোনো সমস্যা আছে নাকি, তুমি কি কোনো মানে ইট অলমোস্ট ফেল লাইক আমি অ্যাবনর্মাল যে আমি কাউকে গালি দিচ্ছি না, সবাই গালি দিচ্ছে আশেপাশে। তো আমার কাছে জিনিসটা খুব মজা লাগতো যে এত সহজ একটা জিনিস, অথচ কারো সেই শক্তিটা নেই যে তারা নিজেকে কন্ট্রোল করতে পারছে, যে সে গালি না দিয়ে একটা কনভারসেশন বা একটা কথাবার্তা চালিয়ে যেতে পারছে। তো এটা খুব অদ্ভুত লাগতো যে মানুষ যখন রেগে যায়, আমিও কিন্তু রেগে যাই, প্রত্যেকটা মানুষেরই কিন্তু দুর্বলতা থাকে, আমারও দুর্বলতা আছে, কিন্তু রেগে গেলেই যে আমার গালি দিতে হবে তা কিন্তু প্রয়োজন নেই।
তো সেখানে আবার আরেকটা জিনিস যেটা হয় যে অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি গালি দিব না, কিন্তু কথা ঘুরিয়ে পেঁচিয়ে সে আপনাকে আঘাত করে কথা বলছে, তাই না? সেই জিনিসটা কিন্তু একই রকম খারাপ। এবং যদি আপনি সেখানে যদি ধর্মের বিষয়েও যান, সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন যে যে আমাদের ধর্মের অনুসারীদের মধ্যে সবচেয়ে নিখুঁত মানুষ হচ্ছে তারা যাদের ব্যবহার হচ্ছে সবচেয়ে ভালো। তো ব্যবহার যে কত বড় একটা জিনিস এবং সেটাকে যে আমরা কত লাইটলি নেই এবং কত সেটা নিয়ে যে একদম চিন্তা করি না, এটা খুব দুঃখজনক। তো এইটা হচ্ছে একটা জিনিস আমার জীবন নিয়ে চিন্তা ভাবনার কথা যেহেতু আপনি বললেন। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে চিন্তা করা। আমরা চিন্তা করি না, একদম চিন্তা করি না। যে ছোট ছোট জিনিস যদি আপনি একটু চিন্তা করেন তাহলে কিন্তু জিনিসগুলো আরও অনেক সহজ হয়ে যায়, বা সেটা নিয়ে আপনি যে Right. কাজগুলো করেন, যে কথাবার্তা বলেন, চিন্তা না করে ধুম করে আমরা একটা কথা বলে দিই, তাই না? যেমন ধরুন আপনি পুরো যে বাংলা ইংরেজির যে ডিকশনারি আছে, তাই না, আপনি ইংরেজি সব শব্দের অর্থ মুখস্থ করে ফেললেন, তাহলে কিন্তু আপনার জ্ঞান যে প্রত্যেকটা শব্দের অর্থ আপনি জানেন, আপনার কিন্তু জ্ঞানের কোনো অভাব নেই। তার মানে কি এই যে আপনি সেই মুখস্থ বিদ্যা দিয়ে আপনি সব ইংরেজি বাক্য বুঝতে পারবেন? পারবেন না কিন্তু আপনি, তাই না? আপনি ইংরেজিতে কিন্তু কথা বলতে পারবেন না। সেজন্য আপনার বুঝতে হবে যে সেই শব্দগুলো কিভাবে ব্যবহার হচ্ছে, সেই অর্থগুলো কিভাবে বুঝতে হবে, সেগুলো শিখতে হবে। তো এই যে চিন্তা করা এক জিনিস আর জ্ঞান আরেক জিনিস, এটা আমরা মিলিয়ে ফেলি। আমরা ভাবি জ্ঞান ইকুয়ালস লাইক হচ্ছে আপনার চিন্তা শক্তি। না, চিন্তা শক্তি একদিকে, জ্ঞান হচ্ছে আরেকদিকে। তো এই দুটো জিনিস আমি বলবো যে আমরা যদি প্রত্যেকে ব্যবহারটা ভালো ব্যবহার করার চেষ্টা করি মানুষের সাথে, আর হচ্ছে যে একটু চিন্তা করি, তাহলে পুরো আমার মনে হয় যে পুরো সমাজ বদলে যায় এই ছোট্ট দুটো জিনিস করতে পারলে। ওয়ান্ডারফুল, খুব চমৎকার বলেছেন। আমি সুখন ভাইয়ের কাছে আসি, কারণ আপনি মাঝখানে চলে গিয়েছিলেন। আমি কি প্রশ্নটা করেছি আপনি হয়তো শুনেননি। আমি বলেছি যে এক ধরনের মেন্টালিটি আমরা দেখতে পাই, বিশেষ করে কর্পোরেট গুলোতেও কিন্তু আমরা দেখি যে ও আচ্ছা উনি তো সিইও বা উনি তো ডিরেক্টর বা উনি তো সিএক্সও, তো উনাকে হইতে হবে খুব রাশবাড়ি, জি 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 এই টাইপের, একটু কথা কম বলবেন, একটু ভাব নিয়ে চলবেন, বা উনি সবকিছুতে কেন কথা বলতে যাবেন, উনি আবার লেখালেখি কেন করতে যাবেন, এই ধরনের একটা মেন্টালিটি আমরা দেখি। যে এটা নিয়ে সবুর ভাই বলছিলেন, আমি জাহিদ ভাইকে বলি, উনি এত বড় একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, সেখানে উনার লাইফটাকে আমি দেখেছি উনি কি চমৎকার ভাবে ব্লগ করেন, কি চমৎকার ভাবে ভিডিওতে এসে কথা বলেন। আমি আপনাকে দেখেছি, আপনি বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ডিজিটাল কি বলে যে প্রোভাইডার বলে, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, সেই প্রতিষ্ঠানের আপনি হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট। আপনিও দেখা যায় চমৎকার চমৎকার বিষয় নিয়ে কথা বলছেন, 3D প্রিন্টিং নিয়ে বলছেন, মানুষকে হাইপারলুপ শেখাচ্ছেন, হ্যাঁ ব্লকচেইন শেখাচ্ছেন। কেউ কি বলে এই বেটা তোমাকে সবকিছু নিয়ে এত কথা বলতে হবে কেন? নিশ্চয়ই বলে। আপনাকে বলে, সবুর ভাইকে বলে কিনা আমি জানি না, কারণ সবুর ভাই তো আমার থেকে অনেক দূরে থাকে, বাট আমাদেরকে বলে। সো বলে যেহেতু, এটা নিয়ে সবুর ভাই বলেছেন আসলে প্রত্যেকের লাইফের একটা পার্সপেক্টিভ থাকে, এক একজন এক একভাবে দেখে, বাট আমি কিভাবে দেখছি আমার জীবনটাকে, আমি কিভাবে নিজেকে পোর্ট্রে করছি, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি বলবেন সুগন ভাই? আপনি এটা নিয়ে অনেক বলছেন। অফকোর্স আমি এটা সবসময় বলি যে ব্যক্তিত্ব মানে গম্ভীর থাকা না। এটা বাংলাদেশে আমরা বেসিক্যালি আমাদের সিনেমা গল্পে মুভিতে দেখানো হয়েছে যে মেইন ক্যারেক্টার, অ্যাঙ্কর ক্যারেক্টার রক, যেটা পুরো গল্পের, সে খুব ভারী কি হবে, চশমাটা আস্তে আস্তে নামাবে, 5 বার ডাকলে সে একবার তাকাবে, তারপরে তাকে চেয়ারটা এগিয়ে দিলে সে বসবে, তারপরে আস্তে করে পানি চাইলে সরাসরি চাইবে না, সেরকম করবে, তখন কেউ পানি এনে দেবে। সো উই হ্যাভ সিন দ্যাট, দিস আর অ্যানথ্রোপোলজিক্যালি একদম ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর কোথাও একটা পর্যায়ে চলে যাওয়ার পরে নিজেকে যে শ্যাডো করে ফেলতে হবে, ওটা আসলে অভিজ্ঞতা থেকে আসে। অনেক সময় যেটা হয় যে, যেটা মনে করে যে একটু ওপেন হলে লোকজন অনেক ধরনের ইউনো অন্যায় আবদার বা অন্যায় কিছু জিনিসপত্র নিতে চায়, সেজন্য একটা শিল্ড তৈরি করেন অনেকে। আই উইল বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আই হ্যাভ দ্যাট শিল্ড অলসো তানভীর ভাই। আমি এমন হয় যে আমি অনেক কিছু রিসিভ করি, এইখানে আসতে হবে, এই কলেজে যেতে হবে আপনাকে, আমাদের লাইভে আসতে হবে, তারপরে গিয়ে হয়তো পছন্দ হলো না আমার, আমি মানা করলে আবার তারা রাগ করছে। তারা অ্যাপ্রোচটা করছে বেসিক্যালি আমি অনেকটা লিবারেল, আমি অনেকটা ইজি গোয়িং পারসন বলে। সো জিনিসটা দুদিকে আছে। আমি যদি ইটস এ টু ওয়ে ব্লেড যদি বলি, একটা হচ্ছে যে আপনি এনজয় করবেন। এই যে সবুর সাহেব এতক্ষণ ধরে কিন্তু Zahid he never spoke about Google or Zurich or anything. He's saying আমার ব্যাডমিন্টন, দৌড়াদৌড়ি. He's talking about his other passions. So it's important to have something else in your life. Trust me, আমাদের মনে করি অনেকেই, আমি বিভিন্ন অফিসে যাই, সরকারি বেসরকারি, মানুষটার দিকে তাকিয়ে বুঝি যে এই চেয়ারটা আর বাসাটা, এর বাইরে উনি আর কিচ্ছু ভাবেন না পৃথিবীতে, এর বাইরে উনি নতুন কোনো কিছু করেন না। এবং যার কারণে আমাদের চিন্তা ভাবনা যে বদ্ধ পুকুর কিন্তু দুর্গন্ধ বেশি হয়। একটা জিনিস খেয়াল করেন, বদ্ধ পুকুরে দুর্গন্ধ, ডেঙ্গু, মশা, কচুরিপানা সবচেয়ে বেশি হয়।
আর এই জন্যই যত বড় বড় সিইও, যত বড় বড় মানুষ আছেন, তারা সপ্তাহে নতুন নতুন বই পড়ে। যে বিষয়ে কোনোদিন চিন্তাও করেন না সেই বিষয়ের একটা বই এক সপ্তাহে শেষ করে ফেলতেন। সো আরেকটা দরজা একটু ওপেন হচ্ছে। একটা ডানিং ক্রুগার এফেক্ট বলে একটা কথা আছে, যে আপনি জানেনই যে আপনি জানেন না। মানে আমাদের দেশে অনেকে আছে জানেই না যে জানে না, কিন্তু আবার জানার ভান করছি। সো মূলত আমি যেটা বলছি, এই অ্যাবসলিউটলি আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাকে অনেক শুনতে হয়েছে। তুমি একদিকে ফোকাস করো, কিন্তু মাথায় আসছে না যে মাল্টিপল ক্যারিয়ার, মাল্টিপল প্যাশন বা প্রফেশন, প্যাশন এগুলো যে সেপারেট হতে পারে। দিনের বেলা আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার, রাতের বেলা আমি কাপ কেক বানাই, অনলাইনে বিক্রি করি, অথবা পাই বিক্রি করি, অ্যাপেল পাই, পামকিন পাই, হতেই পারে। এই থটটা আমাদের মধ্যে নেই, আমরা ধরেই নেই আমাদেরকে, আমাদের উপনিবেশিকরা বা তার আগের যে সুলতান যারা ছিল শিখিয়ে দিয়ে গেছে, তোকে বেটা এমপ্লয় করেছি, তুই শুধু এই কাজ করবি, তুই আমার গোমস্তা, তুই শুধু এটাই করবি, তুই শুধু নীল চাষি করবি, আর কিছু চিন্তা করবি না। এটা আমাদেরকে শেখানো হয়েছে, আমাকে বলা হয়নি যে আই ক্যান বি। Absolutely, they told us, they told us that we are inferior, and that's most of us, we believe that. So আমরা চাকরি করতে গেলে পেছনে একটা তাওয়াল নিয়ে বসে থাকি, আর কেউ কিছু আর কিছু দরকার নেই আমার জীবনে। দ্যাটস দ্য বিগেস্ট মিস্টেক। যার কারণে 38-35 বছর হওয়ার আগে দেখা যায় যে আমরা ভুড়ি টুরি বের করে, আমাদের চুল টুল পড়ে গেছে, আমরা বদমেজাজি, আমরা অফিসে উত্তেজিত চিৎকার চেঁচামেচি করছি, অফিসে অন্যদের সামনে হম্বিতম্বি করছি। কারণ কি? আমার যে এনার্জিটা, বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল, এই এনার্জিটা আমি অন্য কোথাও দিচ্ছি না। ট্রাস্ট মি, আপনি যদি জাহিদ সাহেবের মতো 1 ঘন্টা 2 ঘন্টা ব্যাডমিন্টন খেলে আসেন, তারপরে আসার পরে যে প্রশান্তিটা হবে, ইউ উইল বি অটোমেটিক্যালি, ইউ উইল বি এ ফুলফুল। আমি আমার এখনো মনে আছে, আমি গেমস এর পরে বা এখনো সবকিছু করে চরম ঘেমে নিয়ে যখন শাওয়ারটা নিতে আসি, এমনিতে অজান্তেই গান বেরোচ্ছে। হয়তো তখনো ব্যাংকের 2 কোটি টাকা 5 কোটি টাকার হিসাব বাকি আছে, বাট আমার গান বেরোচ্ছে, লা 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 লা। ওয়াই? বিকজ আই ডিড সামথিং দ্যাট ইজ নট ইন মাই ডেইলি রুটিন। So again, coming back, just to end your question, it's not about the destination, because we all know it's gonna be zero either way. আমি অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করব, অনেক অনেক কিছু করে ফেলবো, আলটিমেটলি আমি তো পারবো না। অনেক উদাহরণ আছে। Right. Man, am I there? Yeah, you're Hello? there. You're absolutely there, brother. Hello? শুনতে পাচ্ছি। আচ্ছা জাহিদ ভাই, সুখী ভাইয়ের কথা তো শুনলেন। I'm connected? Yes, absolutely connected, Yes. brother. Okay, sorry. এত পাওয়ারফুল No কি worries. আছে, So that's আপনাকে it. এখান থেকে বাইর করবে? From my side. You can remove yourself only. আমি So সুখন ভাই, sorry, I got no. I'm telling you one thing. Why আজকে জাহিদ সবুর ভাই এখানে? কেন আজকে আপনি এখানে? This is one of the reason. আমি যে বলেছি যে জাহিদ সবুর ভাইকে নিয়ে গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, গুগলের ডিরেক্টর, এটা নিয়ে বহু লোক ওনাকে ইন্টারভিউ করছে। প্রথম আলো ওনাকে নিয়ে ইন্টারভিউ করছে, ডেইলি স্টার করছে। গুগলের জাহিদ সবুরকে চিনে না লোক কম আছে, কারণ আমাদের বাংলাদেশকে উনি ওই জায়গায় নিয়ে গেছেন। আমরা ওনাকে নিয়ে গর্ব করি, কিন্তু আমি ওনাকে নিয়ে গর্ব করি বিকজ উনি ব্যাডমিন্টন খেলে। আমি ওনাকে নিয়ে গর্ব করি বিকজ উনি ব্লগ লিখে। আমি ওনাকে নিয়ে গল্প করি বিকজ উনি ভিডিও ব্লগ বানায়। কথা বুঝতে পারছেন সুখন ভাই? এবং দিস ইজ দ্য রিজন যে আমি আজকে জাহিদ ভাইকে এখানে ডেকেছি। কারণ আমরা মনে করছি যে একটা মানুষ ও যদি কর্পোরেট হয়ে থাকে, কোটটাই পরে, তার কাজ হচ্ছে ওই যে আপনি বলছেন নীল চাষিরা শিখাই দিয়ে গেছে নীল চাষিদেরকে কি করতে হবে, তার কাজ এটাই। ওই বক্সের বাইরে আমরা আসলে চিন্তাই করতে পারি না। তো একটু বক্সের বাইরে যদি মানুষজন যেন চিন্তা করতে পারে, আমরা হয় কি, আমরা এখন যারা কাজ করছি ম্যাক্সিমাম লোকজন হবে দেখবেন যে কাজটা করার জন্য করছে। আনন্দ নিয়ে কয়টা মানুষ কাজ করছে একটু দেখবেন। যে মানুষটা আনন্দ নিয়ে কাজ করে না, ওই মানুষ থেকে আপনি কোনোদিন বেটার আউটপুট আশা করতে পারবেন না সুখন ভাই এবং জাহিদ ভাই। আমি মনে করি আপনারা আমার সাথে এগ্রি হবেন এই জায়গায়। সো আপনি মনের আনন্দ নিয়ে কাজ করতে গেলে তাকে গান গাইতে জানতে হবে। তার মনের একটা আনন্দ আছে, সে যদি কবিতা লিখতে জানে তাকে কবিতা লিখতে দিতে হবে বস। সে যদি বই লিখতে জানে তাকে বই লিখতে দিতে হবে। সো যখন সে একটা বই লিখবে, তখন তার পরের দিন সে যখন অফিসে যাবে, সে যখন, আমি বলি এটা একটা অর্গাজমের স্বাদ আসে। আমি আমার জায়গা থেকে বলি, কেন বলি, আমি যখন একটা ভালো কিছু লিখি আমার মধ্যে এক ধরনের তৃপ্তি কাজ করে। আমি যখন দেখি যে সোলাইমান সুখন একটা ভালো ব্লগ বানিয়েছে, আমি নিজে তৃপ্তি পাই এবং আমি ওখান থেকে কিছু শেখার চেষ্টা করি। আমি যখন সবুর ভাইকে দেখি, ওখান থেকে আমি কিছু নেওয়ার চেষ্টা করি যে সবুর ভাই এটা কি বলতে চাইছে, কেন উনি করোনা নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে কথাগুলো বলছে, এখানে মিনিংফুলি কি বলছে উনি যে কোরআন হাদিস দিয়ে একটা স্ট্যাটাস লিখছে, আমি পুরোটা পড়ছি। পরে আমার কাছে মনে হয়েছে যে জাহিদ ভাই যেটা বলছে প্রবাবলি উনি কোনো ইসলামিক স্কলার না, কিন্তু ওনার প্রত্যেকটা জিনিস আমি রিলেট করছি যে প্রত্যেকটা জিনিসই রাইট। উনি যে কথাগুলো বলছে প্রবাবলি উনার পার্সপেক্টিভ ওই হুজুরদের সাথে মিলবে না, এবং উনি যেভাবে জিনিসটাকে এক্সপ্লেন করছে আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের এটা বোঝা উচিত।
তাইলে এখন যদি উনি গুগলের ডিরেক্টর হয়, উনার তো বস এটা ইসলাম নিয়ে স্টাডি করার কথা না। উনার আইমান সাদিককে নিয়ে কে ট্রল বানাইছে বা কে আইমান সাদিককে মেরে ফেলবে বলছে সেটা নিয়ে তো কথা বলার জাহিদ সবুর ভাই কে? বাট উনি বলছে হ্যাটস অফ ব্রাদার, হ্যাটস অফ যে আপনি বলছেন এবং চমৎকার লিখছেন। হ্যাঁ তানভীর ভাই, that's the point, if you allow me, that আমি প্লিজ। বলছিলাম যে আমরা যখন একটা কোথাও পৌঁছে যাই তখন আর আশেপাশে বা আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে ততটা মনোযোগ দিতে চাই না। সেলফ ইন্ডালজেন্স বলে একটা ব্যাপার আছে যে আমি নিজেকে নিয়েই থাকবো, যেটা চাইলেই করা যায়। ইফ ইউ আর সেটেলড, ওয়েল সেটেলড ইন ইউরোপ, ইফ ইউ আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট কান্ট্রিজ এন্ড এভরিথিং, ইউ কুড জাস্ট ডু অল দোজ থিংস। বাট তারপরেও শেকড়ের সাথে, আমি শুরুতেই যে কথাটা বলছিলাম, এই মানুষগুলো অন্যরকম হয়। I'll be very frank with you. So it's a pleasure to have Mr. Zahid and then Tanvir bhai, you আপনিও দারুণ একটা বিশাল অর্গানাইজেশন চালাচ্ছেন, এত কিছু করছেন, তারপর মাঝে মাঝে বলছেন। আমি যেটা বলি যে আজকে যে ছেলেটা 21-22, সে তো অ্যাটলিস্ট কিছুটা হলে জাহিদ সাহেবের ওর প্রোফাইলে গেলে তো সে একটা ধারণা পাচ্ছে যে ও দিস ইজ দ্য লাইফস্টাইল আই মাইট অ্যাকোয়ার ইফ আই বিকাম। হি ইজ এক্সপোজিং, হি ইজ গিভিং ইনফরমেশন। আপনি দেখাচ্ছেন যে কি হতে পারে, বা আমি দেখাচ্ছি। সো দিস ইজ দ্য কানেক্ট। আমরা প্রায় বলি যে ব্যান্ড করে একটু কানেক্ট করতে হয়, কানেক্টটা না করলে হবে না। সো অনেক কিছু হচ্ছে, and it's a great going, I believe. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা জাহিদ ভাই, আপনি তো লিখেছেন সেটাই। আমি কিছুদিন আগে একটা আর্টিকেল পড়লাম ওই যে বিগ থিংকে, আপনিও এটা শেয়ার করেছেন, সুগন ভাইও শেয়ার করেছেন, যে সোশ্যাল মিডিয়া কিলিং ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। আপনি যদি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। মানে আই অ্যাবসলিউটলি এগ্রিড। আই বিলিভ যেহেতু সুগন ভাই শেয়ার করেছেন, উনি এগ্রিড, এবং আমরা কিভাবে কিল হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো আপনি একটু, যারা দেখছেন এই মুহূর্তে প্রায় 2800 মানুষ আমাদেরকে দেখছেন, সো সবার উদ্দেশ্যে একটু শেয়ার করেন। জি। এখন আসলে কথা বলতে একটু ভয় লাগছে, কি বলতে কি বলে ফেলি। তো আসলে আমি নিজের কোনো পার্সোনাল ওপিনিয়ন দিতে যাব না, আমি শুধু সবাইকে বলবো, যেটা আগে বলছিলাম, একটু চিন্তা করে দেখতে। আমরা এখন যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, এটার আসলে ভবিষ্যৎ কি? আমরা এখন যেভাবে একজন আরেকজনকে আক্রমণ করছি, যেভাবে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলছি, এভাবে যদি আমরা চালিয়ে যাই, তো একটা কথা ছিল না যে আই ফর অ্যান আই, যদি এই রীতিতে আমরা চলতে থাকি তাহলে পুরো পৃথিবী কিন্তু অন্ধ হয়ে যাবে। তো এখন সোশ্যাল মিডিয়াতে আমাদের কিন্তু যে মতের অমিল, সেটা যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমরা অন্যজনের সাথে তাদের প্রতি রেসপেক্ট রেখে তারপর যে আমরা আমাদের মতের অমিল নিয়ে সুন্দরভাবে কথা বলতে পারবো, সেই জিনিসটা একদমই চর্চা করা হয় না। আমরা একটু যদি মতের অমিল হয় তো কোনো কথা নেই একদম, মানে তো এইভাবে যদি চলতে থাকে তো তাহলে এর পরিণতি ভালো হবে না, কারণ মতের অমিল থাকবেই। আমাদের মানে কোরআন শরীফে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি আমি চাইতাম যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই রকম হবে, একইভাবে চিন্তা করবে, একই জিনিস করবে, উনি কিন্তু চাইলেই সেটা করতে পারতেন। কিন্তু হি চোজ যে তিনি বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে তৈরি করেছেন, তাই না? তো আমরা প্রত্যেকেই কিন্তু নানানভাবে কিছু কিছু ভিন্নতা আমাদের মধ্যে আছে। তো উনি চেয়েছেন যে কথাটা যদি আমার ঠিক মতো মনে থেকে থাকে, যে ইউ শুড অবজার্ভ, লাইক অন্যদেরকে আমরা যাতে অবজার্ভ করি, ইউ শুড রিফ্লেক্ট, যে অন্যদের মাধ্যমে নিজেদেরকে বোঝা বা দেখা যে অন্যরা কি চিন্তা করছে, তারা আমাকে কিভাবে দেখছে, এবং ইউ শুড কমিউনিকেট, আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করব, এটা উনি চেয়েছেন। তো সোশ্যাল মিডিয়া ক্যান বি দ্যাট থিং, কিন্তু আজকে খুবই দুঃখজনক সত্যি হলো যে সেটা কিন্তু মোটেই হচ্ছে না। যেটা হচ্ছে যে আমরা শুধুই একজন আরেকজনকে আক্রমণ করছি, নিজেদের মধ্যে যুদ্ধ করছি, তো এর পরিণতি কখনোই ভালো হবে না। তো এই জন্য আমার ওই আর্টিকেলটার যে জিনিসটা খুব ভালো লেগেছিল, ওটার ভিতরে একটা প্রশ্ন ছিল শেষে, যে এখন সেই সোশ্যাল মিডিয়া তো আমি তৈরি করিনি, আপনি তৈরি করেননি, তাই না? যারা তৈরি করেছে তাদের চিন্তা করা উচিত তাদের স্বার্থে, যদি তারা চায় যে ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া টিকে থাকুক, যে কিভাবে এই ভয়াবহ অবস্থা থেকে জিনিসটা আসলে সেই সুন্দর অবস্থায় নিয়ে যাওয়া যাবে, যেখানে হচ্ছে যে আপনি যদি ভদ্রভাবে আপনার মতের অমিলগুলো একজন আরেকজনের সাথে আলোচনা করে নিজেদের থেকে একজন আরেকজন থেকে শিখতে পারবেন এবং একজন আরেকজনকে রেসপেক্ট করতে পারবেন, সেই অবস্থায় যদি আমরা যেতে না পারি, তাহলে আসলে এই সোশ্যাল মিডিয়ার কোনো ভবিষ্যৎ থাকা আমার মনে হয় সম্ভব না। হয়তো একদিনে হবে না, এক মাসে হবে না, এক বছরে হবে না, কিন্তু এক সময় অবশ্যই এই জিনিস টিকে থাকবে না, যদি এই সমস্যার এই প্রশ্নের উত্তর তারা খুঁজে না বের করতে পারে যে কিভাবে সেই অবস্থাটা তৈরি করা সম্ভব। তো সেই জিনিসটা আমার সেই আর্টিকেলের খুবই ভালো লেগেছিল, অ্যান্ড আই কুড ফুলি রিলেট টু ইট। অ্যান্ড জাস্ট টু বি সুপার অনেস্ট হিয়ার, আমি আসলে সুখন ভাইয়ের সাথে মাত্র পরিচয় হয় এবং ওনার সাথে ফ্রেন্ডস হওয়ার পরে ফেসবুকে উনি যে শেয়ার করেছেন ওটা দেখেই আমি আসলে আর্টিকেলটা কিন্তু পড়েছিলাম। সো থ্যাংক ইউ সুখন ভাই, আই রিয়েলি লাইক দ্যাট আর্টিকেল। Thank you. I would like a few points here, Bhai, on this thing. Social media current model, broadcast model is wrong.
সোশ্যাল মিডিয়া কারেন্টলি কাউকে স্পেশালি প্রাইভেসি সেটিংস এ পাবলিক যেই অপশনটা সেটা সবাইকে ব্যবহার করতে দেওয়াটা রং। সো সোশ্যাল মিডিয়া বিজনেস যার প্রোডাক্ট কাজ করে, টুইটার হোক ফেসবুক হোক, দে শুড বি অ্যাকচুয়ালি আস্তে আস্তে এলিভেট করে। আমরা যেরকম সেলসে বলি এইটুকু একটু করার পরে তোমাকে উপরের দিকে নিচ্ছি, তো সেরকম ফ্রেন্ডস ফ্যামিলি বেসিক অবস্থায় বেসিক ইউজারদেরকে বেসিক্যালি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এই লেভেলে কমিউনিকেট বা ব্রডকাস্ট করতে দেওয়ার ক্যাপাসিটি থাকা উচিত। আফটার এ সার্টেন রেকমেন্ডেশন, সার্টেন মেশিন লার্নিং থেকে টেক্সট ইমোশন চেক করার পরে পিপল শুড বি এবল টু ইউজ পাবলিক। That's one mistake that Zuckerberg and everybody's right now doing, that any Tom, Dick and Harry can post anything and put it on public. So that is a wrong thing. In terms of EU এবং আরো কিছু দেশ organization এ privacy এটা নিয়ে কাজ করছে। I'm sure Google and everybody, they got even couple of times they had to face the lawmakers and the ring and everything. So এই জায়গাটা একটা ভুল, এটা ঠিক করবে হয়তো তারা। আর একটা হচ্ছে যে যখনই কারো আমি যে ফেসবুকের যে কোনো জায়গায় আমার ছবি আসলে কিন্তু বলছে আমাকে এই জায়গায় ইউ মাইট বি দেয়ার ইন দ্যাট পিকচার, সো দে ড্যাম নো দ্যাট আই এম দেয়ার। যদি কেউ আমার অনুমতি ছাড়া আমি ওরা যদি জানে যে ইউ মাইট বি ইন দ্যাট পিকচার, তার মানে ফেসবুক জানে যে এটা আমার ছবি। আমার ছবি আমার ফ্রেন্ডস ফ্যামিলি অথবা আমার অনুমতি ছাড়া কেউ আপলোড করছে, so that's again wrong. So whatever social media engines are doing right now, that is also wrong, that you're multimedia or something. ঠিক একইভাবে আপনার নাম যখন কোথাও আসবে, they are supposed to understand that your name is there, so you should be given permission, or you should be giving permission or something. So সেই জন্য আমি বলছি এন্টায়ার অ্যালগোরিদমে ভয়ানক পরিবর্তন আনতে হবে। Zuckerberg being the frontline guy here, he has been facing Congress couple of times, but এই পর্যন্ত যতগুলো আমি দেখেছি ও একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, একটু নাইভ, ও একটু বোকা বোকা ভাব করে, ওর লয়ার পেছন থেকে বলে। So he is not naive, he is the one of the most, he acts that the world doesn't understand, but the world understands. So psychologists is building proof that social media is causing tremendous pressure, psychological issues, and this is something to be dealt by the lawmakers. So very soon, within next US election এর পরপরই বা আগেই এবং আগামী 4-5 বছর, all privacy settings, all these taggings, আমার নাম কোথায় আসছে, কে আমার নামে কি বলে বসছে, আমার ছবি এডিট করে নোংরা কিছু প্রকাশ করছে, তার দায়ভার সোশ্যাল মিডিয়া নিতে হবে। So that's one, they will face a barrage of law and a huge amount of fines. So that's one. On the other thing, another part যেটা হবে, এই যারা গণহারে কথাবার্তা বলে যাচ্ছে, আজকে ট্রাম্প নিয়ে, তো কালকে প্রধানমন্ত্রী নিয়ে, তো পরশুদিন সুখন ভাই নিয়ে, তো আরেকদিন জাহিদ সাহেবকে নিয়ে গুগলের যে কথা বলে যাচ্ছে, এভরিথিং ইজ বিং রেকর্ডেড। সো সোশ্যাল মিডিয়ার ইভেন্চুয়ালি পাসপোর্ট থেকে শুরু করে ভিসা থেকে শুরু করে পৃথিবীর কোথাও চাকরির জন্য যখনই যাবে, অল বিগ ডেটা ধরে টান দেওয়ার পর তার বেসিক্যালি সাইকোগ্রাফিক্স তৈরি করা হবে। অনেকে ভাবে আমি তো ভুল নাম্বার দিয়ে ভুল নাম দিয়ে করেছিলাম, বাট দেন এগেন নাথিং গেটস হিডেন ইন সোশ্যাল মিডিয়া। হি নোজ জাহিদ ইজ হিয়ার, সো হি ক্যান টেল আইপি অ্যাড্রেস, ফোনের আইএমইআই দিয়ে সবকিছু বের করা যাবে যে এটা কোন ব্যক্তি ছিল। সো এখন যারা গণহারে ছদ্মবেশে বিভিন্ন আজে বাজে কথা বলে যাচ্ছি, 5-7 বছর পরে দেখা যাবে যে পৃথিবীর মানে জীবনের সবচেয়ে ভালো সুবর্ণ চাকরির সুযোগটা, ভালো একটা কোনো একটা রেকমেন্ডেশন ইউ উইল বি মিসিং, বিকজ 5 years back you started bashing people without knowing, কোথাও গিয়ে ইনবক্সে কিছু একটা বলে এসেছিলেন। So you gotta be also careful on that. So this is my take on the whole thing. I guess that's how I feel. আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করি। উনি লাস্ট যে পয়েন্টটা বলেছেন, এটা অনেকে একদম, আমি পুরোপুরি একমত সুখন ভাইয়ের সাথে, যে অনেকেই আসলে বোঝে না, দেয়ার নাইভ, যে আসলে কতটা, যে অনেকে মেসেজ করে বলছে যে হ্যাঁ ভাই আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেখান দিয়ে একটা অ্যাপ আপলোড করেছিলাম, এখন আমার রিয়েল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, এটা তো আনফেয়ার। আমি বললাম যে এটা আনফেয়ার কিভাবে হয়? আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন গিয়ে পড়ে দেখতে পারেন যে আপনি যে কাজটা করেছেন এই কাজটা ভুল। তো এই যে মানুষ বুঝতে পারে না যে আমি তো 2টা অ্যাকাউন্ট খুললাম, অন্য অ্যাকাউন্টে কি করেছি সেটা দিয়ে কিভাবে এই অ্যাকাউন্টের সাথে কোনো কিছু হবে? অবশ্যই হবে, কারণ এই জিনিসগুলো এখন যেভাবে সফটওয়্যার তৈরি করা হয়, যে ধরনের সিকিউরিটি সিস্টেম, এখন যে টেকনোলজি যেখানে পৌঁছে গেছে, আপনি যা যা করেন শেষ পর্যন্ত সব কিন্তু বের হয়ে যাবে, তাই না? তো অন্যায় করলে হয়তো আজকে আপনি পার পেয়ে যাচ্ছেন, কিন্তু এই রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে, তাই না? যে জিনিসটা, এটা দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সুখন ভাই বললেন। আজকে যদি সেই টেকনোলজি নাও এনফোর্স করা হয়ে থাকে, কালকে যে সেটা এনফোর্স করা হবে না আপনি কিন্তু জানেন না। আপনি যে অপকর্মটা আজকে করলেন সেটার জন্য আপনি পানিশমেন্ট কিন্তু 5 বছর পরেও পেতে পারেন, কারণ ডেটা কিন্তু রয়ে যাচ্ছে, রেকর্ড কিন্তু রয়ে যাচ্ছে। সো এটা মনে রাখা খুবই জরুরি, এবং এটা একটা ভালো জিনিস আমি বলবো, যে এটা মনে রেখে যদি মানুষ ভালো কাজ করে, খারাপ কাজ না করে, তাহলে সেটা অবশ্যই ভালো হবে। সো ইয়া, আপনি যদি সুখন ভাইকে কোনো প্রশ্ন করতে চান, কি প্রশ্ন করবেন জাভেদ ভাই? What was my lunch menu today?
Let's keep it. আপনার নেক্সট ভিডিও আসলে হ্যাঁ Video হ্যাঁ I have a question sorry আমি প্রশ্ন করব শিওর হ্যাঁ আমার প্রশ্নটা আসলে অনেকটা এরকম আমি আসলে একটা কথা আছে না যে ভালো হতে পয়সা লাগে না অথবা এরকম একটা কথা আছে তো তাই না তো আপনি কি এই কথাটা আসলে আমি একটু অ্যাড করে দিই যে আসলে এটার মানে আমার কাছে দুটো মানে হতে পারে একটা হচ্ছে যে আপনার ভালো হতে পয়সা খরচ করতে হয় না আরেকটা হচ্ছে যে আপনার ভালো হতে পয়সা থাকার প্রয়োজন হয় না অর্থাৎ আপনি যদি গরিব অর্থ কষ্টে থাকেন আপনার বাঁচার কোনো উপায় নেই আপনি না খেয়ে মারা যাবেন তবুও আপনার পক্ষে ভালো হওয়া সম্ভব আরেকটা হচ্ছে যে আমি আমার নিজের যাতে যথেষ্ট অর্থ থাকে আমার নিজের পরিবারকে সাপোর্ট করার মতো আমার উপায় থাকে সেগুলো যদি আমার থাকে তাহলে আমার ভালো হতে সেই অর্থ খরচ করার প্রয়োজন নেই তো আমরা কিন্তু মানুষের অনেক সময় সেই দুটোকে একত্র করে ফেলি আপনার এ ব্যাপারে কি মনে হয় Wow, that's pretty আমার কাছে যেটা মনে হয় যে being good is not actually dependent on anything else. I mean, it's nothing. You are supposed to be good in your head. Just in your head. Just you have to be good in your head. So I don't need a fairness cream or I don't need a, moisturizer. I don't need a caviar to eat or something. So nothing is connected what goes inside your thought process. So at least I'm glad that you sorted out that question. আমরা যখন একজনকে জিজ্ঞেস করছি আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলবো আমরা যখন একজন মানুষ আরেকজন মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করবো আমরা ভালো থাকা ভালো লাগা আমরা তার বাসার 50 ইঞ্চি টিভি স্ক্রিন নিয়ে আলাপ করে আসলে লাভ নেই অথবা তার নেক্সট টাইম বিজনেস ট্রাভেলে সে বিজনেস ক্লাস না ফার্স্ট ক্লাসে গিয়েছে সেটা নিয়ে আলাপ করে আসলে আমি বলছি না যে তিনি করতে পারবেন না বাট অতটুকু উপকার হয় না আসলে তো সেই জায়গায় আরেকটা বার বলি আমি খুবই বিশ্বাস করি যে ভালো হওয়াটার মধ্যে আসলেই কোনো কিছু ইজ নট কানেক্টেড অনেকে বলে না আমি আগামী চাকরিটা পেয়ে নেই তারপরে ভালো হবো আচ্ছা আমি এবার ইলেকশনে জিতে নেই তারপরে ভালো হবো আচ্ছা আমি দেখি ফেসবুকে আর একটু ভেরিফাইড হয়ে নেই তারপরে আরো ভালো কথা বলবো it's never about tomorrow it's about right now it's about right now so I guess I've been preaching it a lot Zahid, you've been seen probably like I often get misunderstood I get shocked sometimes but I still continue eventually people may be it's not about the result it's about the journey so I'm having a great journey thanks for asking the question খুব চমৎকার উত্তর অনেক ধন্যবাদ আপনাকে যদি সুলাইমান সুগনকে কিছু জিজ্ঞেস করতে বলি জাহিদ সবুরকে কি জিজ্ঞেস করবেন এইমাত্র বললো না আপনাকে আমি জিজ্ঞেস করব আপনাকে জিজ্ঞেস করতে যদি বলে হ্যাঁ জাহিদ সবুরকে প্রশ্ন করবেন আপনি যদি বলি কি প্রশ্ন করব all right that's tricky thing আমি যদি প্রশ্ন করতে চাই I mean, where do you get this constant love for the country? I mean, you are away, you're settled down pretty nice. You are in one of the finest cities to live in, Zurich. Fortunately, I was there last year, but age janle, we could have a cup of coffee. But inshallah, next time. So, how are you connected? I wanted to understand this because আমার একটা কিছুটা অবজারভেশন আমার না জানা হতে পারে এই জন্য আমি ক্ষমা প্রার্থী আমার কাছে এটা মনে হয় যে একটু সেটেল ডাউন হওয়ার পরে নর্থ আমেরিকা বা ইউরোপে একটু কানেকশনটা কমে যায় পরে 45-50 এসে বাড়িতে একটা মাদ্রাসা বা একটা হাসপাতাল করার একটা চেষ্টা থাকে বাট মাঝখানের সময়টাই ভুলে যায় বাট ইউ আর ইন ইউর প্রাইম বাট ইউ আর ডিপলি রুটেড টু বাংলাদেশ এন্ড ইটস হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড হাউ ডু ইউ ডু দ্যাট এন্ড ওয়াই ডু ইউ ডু দ্যাট অনেক ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার একটা প্রশ্ন আমি আসলে নিজেও অনেক সময় চিন্তা করি যে আসলে কেন আমার এটা মনে হয় তো আমার কাছে যেটা মনে হয় এটার মূল কারণ হচ্ছে যে আমি এমন অনেক পরিস্থিতিতে পড়ি বা আমি থাকি যেখানে হচ্ছে যে আমি সম্ভবত একমাত্র বাংলাদেশি অর্থাৎ হচ্ছে যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এবং আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি তো তখন আমার কাছে মনে হয় যে আমি একটা মিথ্যে জীবন যাপন করব যদি আমি পরিচয় দেই যে আমি বাংলাদেশি এবং আমি রিপ্রেজেন্ট করি বাংলাদেশি কিন্তু আসলে আমার বাংলাদেশের সাথে কোনো যোগাযোগ নেই আমি বাংলাদেশের জন্য কিছুই করি না কোনো কথাবার্তা বলি না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই তো যদি তাই হয় তাহলে আসলে আমি একটা মিথ্যা জীবন যাপন করছি তাই না আই এম লিভিং এ লাই এসেনশিয়ালি যে আমি মুখে বলছি পরিচয় দিচ্ছি এবং মানুষ জানছে যে আরে হ্যাঁ এই হচ্ছে একমাত্র বাংলাদেশি এখানে এবং এটা কিন্তু সত্যি আমি এখন যে অর্গানাইজেশনে গুগল অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশনে কাজ করি সেখানে আমার নিজের টিমের মধ্যে তো কেউ নেই এবং আমার আমব্রেলা টিমের মধ্যেও আর কোনো বাংলাদেশি নেই তো এরকম
অনেক জায়গাতেই আমি যাই বা অনেক কিছুর মধ্যে আমি ইনভলভ থাকি যেখানে আমি হচ্ছে এসেনশিয়ালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমি যদি আসলে ইফ আই হ্যাভ টু বি অনেস্ট টু মাই সেলফ, যে আমি যদি আসলে বাংলাদেশি হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার বাংলাদেশকে জানতে হবে, বাংলাদেশের মানুষের সাথে আমার একটা ন্যূনতম হলেও একটা যোগাযোগ থাকা সম্ভবত জরুরি। তো সেইখান থেকে আমি বলবো মূলত সেটা একটা বড় ব্যাপার। আর আর আসলে আমি চেষ্টা করি আসলে, তাই না, শুধু আমি ইচ্ছা থাকলেই তো হবে না। আমি যেমন প্রতি বছর দেশে যাওয়ার এ পর্যন্ত চেষ্টা করে এসেছি এবং আমি গিয়েছিও, আমার বন্ধু বান্ধব আছে দেশে, তো সেই যোগাযোগটা রাখাটাও আসলে জরুরি। তো এগুলোই আমি মূলত বলবো যে এই কারণে আমি আমি আমার কাছে মনে হয় যে এটা আমার নিজেরই একটা প্রয়োজন। আমি যে শুধু যে আমি আমি খুব সেলফলেস একজন পার্সন, অন্য মানুষদের জন্য করছি, আমি আমি বলবো যে এটা একটা ইটস এ কম্বিনেশন অফ বোথ। আমার নিজেরও একটা প্রয়োজন এবং আমি চেষ্টা করি যে অন্যদেরকেও যতটুকু সম্ভব, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, তো একজন মানুষের পক্ষে খুব কতটুকুই বা করা সম্ভব, কিন্তু চিন্তা ভাবনাগুলো শেয়ার করলে আমার মনে হয় যে সেগুলো ব্যবহার করে হয়তো অনেক মানুষ তারা নিজেরা আরো অনেক কিছু করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি একটু চেষ্টা করি সাহায্য করার। জাহিদের কথা শুনে যেটা বুঝলাম সুগন ভাই, যে প্রকৃতপক্ষে শান্তি এবং তৃপ্তি হচ্ছে আমাদের হাসনে, আমাদের লালনে, আমাদের মাটির সোদা গন্ধে। দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু। এবং প্রবাবলি দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে অনেক অপরচুনিটি থাকার পরে আমি আসলে দেশের বাইরে কখনো সেটেল করার চিন্তাও করি নাই এবং দেশের বাইরে কখনো যাই নাই। সো সুগন ভাইয়ের মতো ঘুরতে যাই বছরে বছরে, আবার গিয়ে 2-3 বার ঘুরে টুরে চলে আসি। সো বাইরে কখনো সেটেল করার চিন্তা করি নাই। বাট জাহিদ ভাইকে এত বেটার অপরচুনিটি, এত কিছু থাকার পরে এই যে দেশের প্রতি এই যে টান, শেকড়ের প্রতি এই যে ভালোবাসা, রুটকে ভুলে না যাওয়া, দ্যাটস অ্যাবসলিউটলি হ্যাটস অফ ব্রাদার। এন্ড আই রিয়েলি মিন ইট। আমি সুগন ভাই আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের প্রায় 50 মিনিট হয়ে গেছে প্রোগ্রামের। মন থেকে এইসব তুচ্ছ রেখাগুলো মুছে দেওয়ার চেষ্টা করাটাই মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় যোগ্যতা। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এই ব্যাপারে কিছু বলবেন ভাই? 100%। আমাকে অনেক সময়, আমি একটা কথা বলি, আমি কোথাও একটু ভালো কিছু করলে নিচে এসে লেখে ব্রাহ্মণবাড়িয়ার পোলা। হট করে আমাকে বাংলাদেশ থেকে নিজের একটা এলাকায় নামিয়ে নিয়ে আসে, আমরা এলাকার এতে চলে যাই। তারপর কিছু হলে আমরা যার যার এলাকায় চলে যাই। তারপর আরেকটা গ্রুপ হচ্ছে আমরা কিছু করলে নিজের ধর্মে ভাগাভাগি হয়ে যাই। তারপর আরেকটা কিছু হলে আমরা করি যে রাজনীতিবিদ ভাগাভাগি হয়ে যায়। আরেকটা কিছু করলে আমরা লিবারেল কনজারভেটিভ ভাগাভাগি হয়ে যায়। আমরা এত বেশি দাগাদাগি, যার কারণে আমি আজকাল খুব বেশি ওই যে যত বয়স হতে থাকে তত বুঝতে থাকি যে আসলে বোঝা হয়নি। সো এই জন্য আমি আজকাল অনেক কথা বলি না। সো আমি যে জন্য বলছিলাম যে এই যে এত রেখা, এটা যদি মুছতে পারি তাহলে, এই যে আমার এখনো ভুল হয়, আমি হঠাৎ করে সিল্কের পাঞ্জাবি পরা কাউকে দেখলেই দুর্নীতিগ্রস্ত মনে করে ফেলি, কিন্তু আমার তো সে অধিকার নেই তাকে মনে, আমি তাকে জানি না, আই ডোন্ট নো দ্যাট ওয়েদার হি ইজ। অথবা আমার এখন কোন সরকারি বা বেসরকারি কর্মকর্তা কর্মচারী দেখলে মনে হয় উনিও কি দুর্নীতি করেন, এরকম একটা কথা চলে আসে। আমার এখনো কোনো ঠিকাদার দেখলে মনে হয়, আমার পাশের পাশে রাস্তা হচ্ছে, ঠিকাদার দেখলে মনে আছে ওনারা কি রাস্তা নিচে বাঁশ দিয়ে ফেলেছেন, কিন্তু আমি তো জানি না। তারপরে আমার মনে হয়, আমি চেষ্টা করি সেই মনে হওয়াটা একটু কমানোর জন্য। তো আমি যে কথাটা বলছিলাম যে প্রতি মুহূর্তে, যে আজকেও এখন আমরা এক স্ক্রিনে 3 জন আছি না, যারা দেখছে দর্শক, তারাও 3 জনকে ভাগাভাগি করে ফেলছে, যে সবুর ভাইকে একটু ফর্সা লাগছে, সুখন ভাই বোধহয় একটু ঘুমায় নাই রাতে, আর তানভীর ভাই যদি আরেকটু লাইট দিতে পারতো ভালো হতো। এই যে দাগাদাগি করে ফেললো মানুষ হিসাবে না দেখে, আমার এই মুহূর্তে আমার চোখের সামনে যে এক্সট্রা এলিমেন্টস গুলো আছে সেটা দিয়ে আমি জাজ করা শুরু করে দেই। সো এই জাজমেন্টটা যদি একটু বন্ধ করতে পারি। আমি তো ভাই দুইটা লাইটকে সামনে নিয়ে বসছি, সো আমার আর লাইট লাগবে না। আরে আমি আপনাকে বলছি নাকি, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। One light is Mr. Sabur, another light is Mr. Sukhon, so I don't need any more light. So I'm just kidding. So what I'm trying to tell, জি, আমি যেটা বলার চেষ্টা করছি যে আমি দেখেছি ওটা পিসফুল। আমি যদি সরাসরি কাউকে দেখেই, একটা বই আছে দ্য ব্লিঙ্ক, ম্যালকম গ্ল্যাডওয়েল, ও বলে যে ফার্স্ট মিলি সেকেন্ডস এই মানুষ ডিসিশন নেয়, বাট তারপরেও যদি আমরা একটু থামাতে পারি, যে কাউকে এই যে ভাগাভাগি, যে প্রতি কথায় কথায় আমি এই, তুমি ওই, এই কাস্ট ওই কাস্ট না, ও বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম, আমি যেখানেই দেখি, যার প্রোফাইলেই দেখি যে এই ধরনের একটা আভাস আছে, আমি আর কখনো ইন্টারাক্ট করি না। একদম ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আমি এখন সোশ্যাল মিডিয়াতে দেখি, যত বড়ই হোক না কেন, যত ধনী, যত বিদগ্ধই হোক না কেন, তার প্রোফাইলে গিয়ে যদি দেখি যে দাগাদাগি, একটা পার্টিজান অ্যাটিটিউড, আমি আর আস্তে করে আই স্নুজ করে দিই। একটা স্নুজ করার অপশন আছে, বিকজ আই নিড টু ফোকাস অন মাই ওয়েলবিং এন্ড মাই হেড। সেই জন্যই বারবার লেখা যে দাগাদাগিটা যদি কমাতে পারি খুব ভালো হয়। একই পাতে বসে সব ধর্মের মানুষ, সব মতের মানুষ বসবে, যার যারটা সে বলবে, কারোটা পছন্দ হলে সে নিবে, কারোটা না হলে সে নিবে না।
তারা একসাথে গঠনমূলক আলোচনা করবে, "এই তুমি এটা নিয়ে কেন বললে, আমাদের ধর্মে তো এটা বলে, তোমাদেরটা কি বলে, আসো তো বসি দেখি।" একটা সুইট, একটা ব্রিলিয়ান্ট একটা, মানে এটা হবে না কখনো পৃথিবীতে, এটা আমি জানি, এটা ইট উইল নেভার হ্যাপেন, বাট স্টিল ইফ উই ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট ইট উইল গিভ ইউ পিস। আমি ওইটা নিয়েই তানভীর ভাই চেষ্টা করি, বা জানি না কতটুকু, অনেক সময় অতিরিক্ত মনে হয়, কারণ আমাদের সোসাইটিতে এগুলাকে অনেকে মনে করে যে আপনার পেছনের ধান্দাটা কি। A lot of people think that স্টেজে উঠে তুমি এটা কেন বলছো, তুমি কি সামনে এমপি রাইট। ইলেকশন করতে চাও? অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, তুমি চাকরির পাশাপাশি গিয়ে বিভিন্ন জায়গায় কেন বলো, তুমি কি এমপি ইলেকশন করবা ব্রাউনবাড়িয়া থেকে? আমি নো। তাহলে কেন বলো? আই ক্যান স্পিক গুড, আই ক্যান থিঙ্ক লাইক দ্যাট, আমার অফিসের পরে একটু কাজ আছে, আমার বসরা আমাকে ফ্লেক্সিবল টাইম দিয়েছে, বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে তাই বলি। না, দেয়ার ইজ সামথিং এলস। বিকজ ওই যেটা হয় যে চারপাশে আমরা ওই শাহেদ সাহেবের মতো জিনিসপত্র দেখতে দেখতে বিশ্বাস করতে চাই না। এখানে হয়তো একটু পর আপনাকে প্রশ্ন করবে যে আপনি গুগল থেকে ইয়েকে আর সুখন ভাইকে নিয়ে একসাথে কেন আপনি ই করলেন, ব্যাপারটা কি, আপনি কি ভাবতেছেন নাকি গুগলের জন্য বিল্ডিং বানাবেন বাংলাদেশে? বলে বুঝবে, ইউ নেভার নো। সো এভরিবডি ট্রাইস টু, ইয়া দ্যাট ক্যান, যে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিনিধি কি বলে তানভীর গুগলের জাহিদকে ডেকে এনে অনেক কিছু বললেন যাতে গুগলের অফিসটা বাংলাদেশে উনি বানিয়ে দেন, এরকম কিছু একটা বলে বসবে। সো মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট ইফ উই কুড জাস্ট স্টপ, স্লো ডাউন, জাস্ট বি গুড, জাস্ট লুক এট এ পার্সন এজ এ পার্সন। একটা লাস্ট কথা বলি, অফিস থেকে নামার সময় আমার অফিসের ঠিক সামনে একটা মুচি আছে, কবলার, শ্যামল। ও অনেক আগে ভিডিও করেছিলাম একটা গত বছর, ওর সাথে যতবার চোখে চোখে দেখা হয় ও এটা বুঝে যে আমি ওকে মানুষ হিসাবে ওর দিকে তাকিয়েছি। যে হাসিটা দেয় ওটা আমার দেখা অনেক অডি চালায়, বিএমডব্লিউ চালায়, ফাটাই ফেলছে, ওই মানুষের মুখ চোখ থেকে আমি ওই হাসি পাই না। সো আই ডু ইট ফর জাস্ট ফর দ্য সেক অফ অল দিস লাভ এন্ড অ্যাফেকশন। সো ওই দাগটা যদি মুছতে পারি তানভীর ভাই তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, এখন আমি কিছু প্রশ্ন করবো। প্রশ্ন ইজ মানে কমন ফর ইউ বথ। আমি জি। ফার্স্টে সবুর ভাইকে জিজ্ঞেস করছি, সো ইউ আর গেটিং সাম টাইম টু থিঙ্ক। সুগন ভাই, সবুর ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় ভুল? ও খুব সহজ, সেদিন 14 কিলোমিটার দৌড়ানো, যেটা ভিডিও শুরুতে বলেছি। কারণ আই বেসিক্যালি ইনজুর্ড মাই সেলফ ফর লাইফ। মানে সেই জিনিসটা যদি আমি যদি কোনো একটা জিনিস আমার জীবনে বদলাতে চাইতাম তাহলে আমি সেই জিনিসটা বদলাতাম। আই নো যে ওটার কারণে আমার পরবর্তীতে অনেক আমি বলবো উপকার হয়েছে, কিন্তু সেই যে 1.5 বছর আমি যে পরিমাণ কষ্ট করেছি জীবনে, আই রিয়েলি হোপ আমার যে চরম শত্রু আছে তারও যেন সেই ভোগান্তি না ভুগতে হয়। ইট চেঞ্জ মি ফর শিওর, কিন্তু আমার মনে হয় সেটা একটা বড় ভুল ছিল, অর্থাৎ না জেনে শুনে। ভুলটাকে তো আবার আপনি শুদ্ধ করেছেন। হ্যাঁ, কিন্তু হয় না যে আপনি ভুল করার পরে যে আপনার যে চরম মূল্য দিতে হয় সেই ভুলের জন্য, আমার কাছে মনে হয় যে মূল্যটা আমার দিতে হয়েছে। আই উইশ আই কুড অ্যাভয়েড দ্যাট। তো সেই কারণে আমি বলবো যে আমার কাছে মনে হয় যে সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই মুহূর্তে আমার মাথায় এটাই আসছে। সুগন ভাই? Not becoming a fighter pilot. I always wanted to be an aviator. Somehow I didn't do that. Still haunts me. So এখনো টাইম আছে. Maybe I'll try to get PPL, private pilot license. So I always miss that flying thing. Early life, that was the biggest mistake, I would say. সৌর ভাই, প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে পুরো পৃথিবীতে, না? আমেরিকাতে, ইউরোপে, বাংলাদেশেও। আপনি যদি জানেন, সামহাও আপনি জেনে গেলেন যে আপনি কালকে মারা যাবেন, কালকে সকালে, কোন 3টা কাজ করবেন আপনি? আমি যেহেতু ধর্মে বিশ্বাস করি, আমার মনে হয় আমি নামাজ পড়বো। এতে সবচেয়ে বড়, আর যে মানুষগুলোকে আমি জীবনে আঘাত দিয়েছি, আমি জানি যে আমি সবসময় যখনই আমি বুঝতে পারি যে আমি কাউকে আঘাত দিয়েছি, আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলে সেজন্য মাফ চেয়ে নিতে। কিন্তু অনেক সময় হয় কি যে আপনি এত বড় আকারের আঘাত দিয়ে ফেলেন যে শুধু মাফ চেয়ে সেটা পার পাওয়া যায় না। তো তখন তাদের কাছে আরও একবার কথা বলার চেষ্টা করব। আমি চিন্তা করার চেষ্টা করব যে এরকম মানুষ কারা কারা আছে আমার জীবনে, তো তারা যাতে আমাকে ক্ষমা করে দেয়। তো এই দুটো কাজ আমি অবশ্যই করব। থার্ড, আমি যেটা করব যে আমার উপর যারা ডিপেন্ডেন্ট, আমার পরিবার, এবং তাদের জন্য আমি সবচেয়ে বেশি কি করে যেতে পারি সেটা নিশ্চিত করতে। কারণ অনেক আছে না, লিগাল অনেক জিনিসপত্র আছে যেগুলো আপনার গুছিয়ে রেখে যেতে হবে, যাতে করে তাদের কোনো সমস্যা না হয়, যাতে আমি যখন থাকবো না তাদের যাতে দেয়ার টেকেন কেয়ার অফ, তো সেটা নিশ্চিত করা। এই 3টা কাজ করবো আমার মনে হয়। চমৎকার 3টা কাজ। নামাজ পড়বেন, কারোর প্রতি অন্যায় করেছেন কিনা বা কোনো কিছু করেছেন কিনা সেটা দেখবেন, এবং যারা আপনার প্রতি ডিপেন্ডেন্ট তাদের সাথে কথা বলবেন বা তাদের সাথে সময় কাটাবেন। তাদের ভবিষ্যতের নিশ্চিত করবো, অর্থাৎ আর্থিকভাবে এবং অন্যান্য যেসব ব্যাপারগুলো আছে আর কি, সেটা। সুগন ভাই?
Your Well, take. I'll not change my routine much. I'll just probably spend a lot of time with my daughter, a lot. I'll tell her all the stories that I decided to tell later. সেটা আমি আগে বলে যাব. And then I'll definitely talk to my mom and dad, parents এর সাথে কথা বলা, সেই জিনিসটা। আর একলা একলা বেশ কিছু সময় মানে ওই দিন রাতের বেলায় হয়তো আমি আকাশ চাঁদ এগুলো দেখার চেষ্টা করবো বিকজ আই এম সিরিয়াসলি আই হ্যাভ এ থিং ফর স্টার্স মুনস এন্ড এভরিথিং সো আইল প্রবাবলি জাস্ট ডু দ্যাট এন্ড ওয়েট ফর দ্য এঞ্জেল টু কাম এন্ড টেক মি আপ দেয়ার ভাবি শুনছে, ভাবির কথা বলেন নাই আপনি। শি নোজ ডটার আসলে ও একসাথে আমরা কথা বলি। এনিওয়ে কিডিং ম্যান। সো আমি কিছু প্রশ্ন নেই একদম শেষ দিকে। একটা প্রশ্ন হচ্ছে সবুর ভাইয়ের কাছে। সবুর ভাই, আপনি তো স্কুলে থাকা অবস্থায় বা কলেজে থাকা অবস্থায় সম্ভবত ব্যবসা শুরু করেছিলেন খুব অল্প বয়সে। সেই জি। ব্যবসা যে শুরু করেছিলেন সেই জন্য কি কোনো রিগ্রেট করেন আপনি? না, আসলে আমার ওই অবস্থায় আমার কোনো উপায় ছিল না। আমার এ নিয়ে একটা ভিডিও আছে, কারো যদি আগ্রহ থাকে দেখে নিতে পারেন ইউটিউবে, যে আমার পরিবার শেয়ার মার্কেটে একটা বিশাল ভাবে শেয়ার মার্কেটে ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তো আমাদের আসলে খাওয়া দাওয়া করার পয়সা ছিল না, আমাদের খুবই খুবই করুণ অবস্থা হয়ে যায়। তো সেই অবস্থায় আমি প্রথমে চেষ্টা করি একটা চাকরি পাওয়ার। তো আমার শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, তারপরেও আমি কিভাবে জানি আল্লাহর ইচ্ছায় হয়তো একটা চাকরি পেয়ে যাই। তো সেই চাকরি করতে গিয়ে আমার মধ্যে মনে হয় যে আমি যে চাকরিটা করছি আসলে সেই জিনিসটা আমি নিজেই করতে পারি, কারণ আলটিমেটলি আমি যা জানা প্রয়োজন সেগুলো আমি সবই জানি। তো সেই কারণে আমি সেই ব্যবসা শুরু করি, এবং সেই অবস্থায় আইদার আমার সেই ব্যবসা করতে হতো অথবা চাকরি করতে হতো। তো সেই পরিস্থিতিতে আমার মনে হয় যে ব্যবসা করাটাই আরও বেশি ভালো হয়েছে। আমি অনেক কিছু শিখতে পেরেছি। আই থিঙ্ক লাইক সেখান থেকে আমি যা শিখেছি সেটা আমাকে জীবনে এখনো সাহায্য করে। ও, আমি নিজেও জানতাম না। সত্যি মানে ভেরি ইন্সপায়ারিং। মানে আপনি যে থ্যাংক ইউ। জায়গা থেকে শুরু করেছেন এবং যেটা বললেন রিয়েলি। আরেকটা প্রশ্ন আমি নিতে চাই। জীবনে সফলতাটাকে আপনি কিভাবে দেখেন? সবুর ভাইয়ের কাছে প্রশ্ন। এই প্রশ্নর আসলে দুটো উত্তর হয়, তাই না? আমি যদি এখন সফলতার ইহকালে যেটা সংজ্ঞা সে বা যেভাবে আমি দেখি সেভাবে বলি, তাহলে হয়তো অনেকে আমাকে ধরে বসবেন যে হ্যাঁ, এগুলো তো আসলে সফলতার সংজ্ঞা না, কারণ শেষ পর্যন্ত হচ্ছে আপনি আল্লাহর বিচারে কি করলেন জীবনে, শেষ পর্যন্ত মানে অর্থাৎ আমি বলবো যে বেহেশতে যাওয়াই যদি পরকালের হিসাবে হয় তাহলে সফলতা। কিন্তু আমার মনে হয়, আমি যে কারণে একটু আগে বলছিলাম, যে যদি আমি আমার জীবনে, যেমন ধরুন আপনি গরিব মানুষদেরকে যদি সাহায্য করেন, সেটা কিন্তু আপনাকে সেই বেহেশতে যাওয়াতে সাহায্য করবে। আপনার যদি একটা ভালো উপার্জন থাকে, আপনি তার মাধ্যমে পৃথিবীতে যদি একটা পজিটিভ পরিবর্তন আনতে পারেন, আপনি যদি ভালো কাজ করতে পারেন, আপনার যদি অন্যায় না করতে হয়, তাহলে সেগুলো কিন্তু সব আপনাকে সাহায্য করছে সেই পরকালে সফল হওয়ার জন্য। কাজে আমার মনে হয় যে আপনার ইহকালে সফলতা আপনার পরকালে সফলতার জন্যও কিন্তু সাহায্য করে। আপনি যদি হজ করতে যেতে চান, তাহলেও কিন্তু আপনার কিছু খরচের প্রয়োজন আছে। আপনি যদি নামাজ পড়তে চান, আপনার যে সময় প্রয়োজন, তার জন্য কিন্তু আপনার বাকি সময়ে যথেষ্ট অর্থ উপার্জন করতে হবে, যাতে ওই সময়ে আপনি নিজে যা করতে চান সেটা করতে পারেন। তো সেই কারণে আমি বলবো যে দুটো আসলে একটার সাথে আরেকটা জড়িত। তো এই কারণে আমার মনে হয় যে জীবনের সফলতা আর পরকালের সফলতা একটা আরেকটাকে কমপ্লিমেন্টারি। আমার কাছে মনে হয়, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় যে আমি যদি জীবনে পুরোপুরিভাবে ব্যর্থ হই, আমি প্রচণ্ড অর্থ কষ্টে থাকি, আমার কোনো উপার্জন না থাকে, তাহলে আমার পক্ষে আমার পরিবারকে যে সাপোর্ট করা সেটাও কিন্তু আমার একটা দায়িত্ব। আমার সন্তানদের যদি থাকতো, তাদেরকে সাপোর্ট করাও কিন্তু আমার দায়িত্ব। কাজে আমি যদি জীবনে সম্পূর্ণ অসফল হই, সোজা কথা, আমার মনে হয় যে আমার পক্ষে পরকালে সফল হওয়া খুবই কঠিন হয়ে যাবে, নানান কারণে। আমি বলছি না যে এটা অসম্ভব, নাহলে আবার অনেকে আমাকে ধরে বসবে যে না, এটা অবশ্যই সম্ভব। আমি শুধু বলতে চাচ্ছি, যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি জীবনে সফল হন, তাহলে আপনি সেই কাজগুলো আরো ভালোভাবে করতে পারবেন, যেগুলো আপনাকে পরকালেও সফল হতে সাহায্য করবে। অ্যাবসলিউটলি। সুখন ভাই, একটা প্রশ্ন এসছে যে বাংলাদেশে যে এই করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিল। আপনি 5 বছর পরে, 5 ইয়ার্স ডাউন দ্য লাইন, বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান এই শিক্ষা থেকে? সুখন আমি ভাই, দেখতে চাই কি, দেখতে চাইলে তো এখনই দেখতে চাই। আর মানে দেখতে 5 চাই বছর নাকি পরে 5 বাংলাদেশে বছর কোন জায়গায় আপনার প্রত্যাশা বাংলাদেশকে নিয়ে? বাংলাদেশের কিছু কোর পরিবর্তন, যেই জায়গাটা সেই পরিবর্তনটা একটু স্লো। তো সেটা 5 বছর ভেরি শর্ট টাইম, মানে ওই পরিবর্তন যেটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথা বলছি, ওটা ছাড়া আসলে হয় না। যেমন আমরা প্রায় দেখতে পাই যে আহ, আহ, অসুস্থ রোগী আছে ফেরিতে, কিন্তু কর্তা আসবেন বলে ফেরি 3 ঘন্টা আটকে রাখা হয়।
সো ওরকম পরিবর্তন ওটা আসলে ওই ভদ্রলোক জানা মাত্র ছেড়ে দিত। আমি জানি এখানে সবুর যদি হেলিকপ্টারও নিয়ে আসতো বলতো আমারটা নিয়ে যাও, কথার কথা, এটা আমি কথার কথা বলছি, অথবা আপনি গেলেও বলতেন। তো ওইটা যখন পরিবর্তন হয় না, তো ওই পরিবর্তন অনেক লম্বা ব্যাপার, সেই জন্য আমি ফুল ঝুরি দিতে চাই না। আহ আমি আসলে মাঝে মাঝে বলে একটা কথা আছে, সামটাইম কারেজ স্কিপস এ জেনারেশন, একটা জেনারেশন পুরো কারেজটা নাই হয়ে যায়। তো আমরা হয়তো ওরকম একটা পরিস্থিতিতে আছি, অনেক কথাবার্তা বলছি। পরিবর্তন 5 বছর পরে অর্থনৈতিকভাবে কিছুটা ইয়ে হবে, যেহেতু বাংলাদেশের দিকে ম্যানুফ্যাকচারিং একটা জিনিসপত্র আসবে, সো অর্থনীতির দিকে একটু ভালো অবস্থায় হবে। বাট ওই যে মনন, সুশাসন, মানসিকতায় খুব বেশি পরিবর্তন হবে বলে আমার মনে হয় না আগামী 5 বছরেও। চেষ্টা অব্যাহত রাখতে পারি। এই উত্তরটা দিতে গিয়ে এত দোনমনো করলাম, দোটানা করলাম, কারণ আমি খুব ভালোভাবে জানি যে পরিবর্তনটা অত্যন্ত ধীর। আমি এখন কিছু বললে, যেটা জাহিদ বলছিল যে ইন্টারনেটে থাকে, 5 বছর পরে যখন রিমাইন্ডার দিবে তখন দেখা যাবে যে আমি মিথ্যা কথা বলেছিলাম। So আমি মিথ্যা কথা বলতে চাই না। আমাদের পরিবর্তনগুলো খুব ধীর। আমরা যারা চেষ্টা করি তারাও মাঝে মাঝে হেঁচকা টান খেয়ে পেছনে পড়ে যাই, সেই জন্য খুব বেশি আশাবাদী না, বাট দেন এগেইন উই আর গোয়িং অ্যাহেড। আচ্ছা, আমি লাস্ট একটা প্রশ্ন নিচ্ছি, এবং এই প্রশ্নটাও সবুর ভাইয়ের কাছে করেছেন, যে এই মুহূর্তে প্যান্ডেমিকের কারণে ওভারঅল পৃথিবীতে যে ধরনের ইকোনমিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছে, সেখান থেকে সফটওয়্যার ইন্ডাস্ট্রি কি ধরনের সমস্যায় পড়তে পারে? আমার মনে হয় যে আমরা যদি চিন্তা করি সামগ্রিকভাবে যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা আসলে অনেক সৌভাগ্যবান, উই আর ব্লেসড যে অন্যান্য ইন্ডাস্ট্রি যেভাবে এফেক্টেড হচ্ছে, আপনি ট্রাভেল ইন্ডাস্ট্রির কথা চিন্তা করুন, যারা এয়ারলাইন্সে কাজ করে তাদের কথা চিন্তা করুন, সেই তুলনায় আমরা তো আসলে কিছুই না এটা আমাদের জন্য। আমরা সুন্দর ঘরে বসে কাজ করে যাচ্ছি। সো অবশ্যই আমাদের নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে আমার মনে হয় যে আমরা অবশ্যই সৌভাগ্যবান এবং উই শুড কাউন্ট আওয়ার ব্লেসিংস। সফটওয়্যার ইন্ডাস্ট্রি আমার মনে হয় যে কিছুটা সমস্যার সম্মুখীন হবে হচ্ছে যে বিষয়, কারণ সফটওয়্যার ইন্ডাস্ট্রি তো আসলে অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, সাপোর্ট করে। এয়ারলাইন্সে যারা কাজ করে, এয়ারলাইন্সেও কিন্তু সেখানেও আইটি ডিপার্টমেন্ট আছে, সেখানেও সফটওয়্যার একটা বড় একটা সেক্টর। তো সেইভাবে অবশ্যই সফটওয়্যার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আবার অন্যান্য অনেক নতুন নতুন জিনিস যে তৈরি হচ্ছে, যেমন ধরুন এই যে এখন যে আমরা কথাবার্তা বলছি, যে প্ল্যাটফর্মটা ব্যবহার করছি, আপনি ব্যবহার করছেন, বা জুম, যেমন আমরা সবাই জানি যে কিভাবে সাই করে ভ্যালুয়েশন বেড়ে গেল। তো এরকম কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রির অনেক অনেক খাত কিন্তু অনেক এগিয়ে যাবে, আবার অনেক অনেক খাত কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সামগ্রিকভাবে বলতে গেলে আমি বলবো যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না, বরং হয়তো অনেক ক্ষেত্রে এর ব্যবহার আরো বেশি প্রয়োজনীয় হয়ে পড়বে এই সিচুয়েশনের কারণে। আমি ছোট্ট একটা জিনিস শুধু সুখন ভাই আগে যেটা বলছিলেন সেটার সাথে অ্যাড করতে চাই, যে উনি যেটা বললেন যে উনি চেষ্টা করেন যে পজিটিভ পরিবর্তনের পিছনে কাজ করেন উনি অনেক, কিন্তু তারপরেও হয়তো অনেক সময় মনে হয় যে এটা করে আসলে শেষ পর্যন্ত কিছু হবে কিনা। কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে জিনিসটা একটা স্পেকট্রাম, আর এখানে অনেকটা একটা দাঁড়িপাল্লার মতো। কিছু মানুষকে ভালোর পথে যদি দাঁড়িপাল্লাটাকে ঠেলে না ধরি আমরা কিছু মানুষ, তাহলে কিন্তু আসলে শেষ পর্যন্ত ব্যালেন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি সব মানুষকে ভালো বানিয়ে ফেলবেন এটা সম্ভবত আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আপনি যে কাজগুলো করছেন সেগুলোর ফলে হয়তো কিছুটা হলেও ভালোর দিকে দাঁড়িপাল্লাটা যাচ্ছে। এবং সেই কারণে আমি বলবো যে সেই যে এফেক্টটা সেটা কিন্তু ছোট না, সেটার ভ্যালু কিন্তু আপনি যদি সবকিছু একদম পারফেক্টলি সমাধান নাও করে ফেলতে পারেন, তারপর আপনি একটা বড় পজিটিভ ইনফ্লুয়েন্স, বড় একটা পজিটিভ প্রভাব কিন্তু রাখতে পারছেন। তো সেই জিনিসটাও কিন্তু খুবই প্রশংসার যোগ্য, এবং আমাদের সেটাও মনে হয় মাথায় রাখা উচিত যে আমরা সফল, সেভাবেও কিন্তু আমরা সফল হচ্ছি। আচ্ছা, সুখন ভাইয়ের কাছে একটা লাস্ট প্রশ্ন, এটা দিয়ে আমরা প্রশ্ন নিয়ে বন্ধ করব। সুখন ভাই, আপনার কাছে জানতে চেয়েছেন, আপনি তো হচ্ছেন পাটের অ্যাম্বাসেডর, 25টা পাটকল বন্ধ হয়ে গেছে, 50,000 মানুষ বেকার হয়ে গেছে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান অ্যাজ এ অ্যাম্বাসেডর অফ জুট। না, আমি জুট বর্গের সোশ্যাল মিডিয়া রিসার্চ। সো পাটকল বন্ধ হওয়ার সাথে এটার যথোপযুক্ত যৌক্তিকতা বা কারণ আমার কাছে নেই, সো ওটার জন্য আমি নট দ্য রাইট পারসন। পাটকলের সাথে যেটা হচ্ছিল উৎপাদনমুখিতা, পণ্যের ডাইভার্সিফিকেশন করা হয়নি, ম্যানেজমেন্ট, দেয়ার আর লট অফ থিংস হ্যাপেনিং। সো বিং মোস্ট সাস্টেনেবল প্রোডাক্ট আমরা গ্লোবালি সেটাকে মার্কেট করতে পারিনি। সো আমি সুইডিশদের সাথে কাজ করতে গিয়ে দেখলাম যে ওরা পাট থেকে জুট পলিপ্রোপিলিন, পাটের দানা এবং পলিপ্রোপিলিন মিশিয়ে ওরা প্লাস্টিককে 50% কমিয়ে ফেলছে। সো দ্যাট ইজ অ্যাডভান্সড লেভেল অফ ইউসেজ অফ জুট, নট জাস্ট স্যাক অর ব্যাগ। সো দ্যাটস দ্য ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং যে ইকোসিস্টেম আমরা তৈরি করেছিলাম, পাটকল বললে আমরা যেটাকে বুঝি। সো ওই জিনিসগুলো ইজ সাপোজ টু বি, মানে দ্যাট ইজ ডিফিকাল্ট, ওই জায়গায় ডিফিকাল্ট টু এই ধরনের বেসিক প্রোডাক্ট নিয়ে সারা বিশ্বের মার্কেটে চলে যাওয়া। পাট থেকে যেটা হচ্ছে যে
আমি রাজ্জাক জুট মিলস, যেটা ফরিদপুরে আছে। আমরা ইটালির মিলান থেকে উই আর ব্রিঙ্গিং ইন নিউ মেশিনারিজ, যেখানে পাট এবং জুট এবং পলিপ্রোপিলিনকে মেশানো হবে। সো দ্যাটস নেক্সট লেভেল অফ প্রোডাক্ট। সো একটা যেটা হয়, যেটা বলছিল যে একটু আগে জাহিদ বলছিল, যে একটা ইন্ডাস্ট্রি বসে গেল দেখা যায় নতুন কিছু তৈরি হয়। সো পার্ট নিয়ে বেসিক গুডস এর কতটুকু ফিউচার আছে আমি জানি না, বাট অ্যাডভান্স লেভেলে পার্টের ব্যবহার অনেক বেশি বাড়বে। সো সেই জায়গায় হয়তো নতুন করে কর্মসংস্থান হবে। মাঝখানে ডেফিনেটলি যে ব্রিজিং ফেজ আউট পিরিয়ডে অনেক ট্রেডিশনাল মানুষ বা 2-3 প্রজন্ম ধরে কাজ করছিল, তারাও একটা হিকাপের মধ্য দিয়ে যাবেন। আমাকে যদি খুব কঠোরভাবে বা একদম অনুভূতিহীন ভাবে বলতে বলেন, তাহলে কোলাটারাল ড্যামেজ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সবুর ভাই, আপনার কাছে সর্বশেষ আমি যেটা জানতে চাই, যারা বাংলাদেশ থেকে জাহিদ সবুর হতে চায়, গুগলের মতো বড় বড় প্রতিষ্ঠানে, গ্লোবাল প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে চায়, পাশাপাশি নিজের লাইফটাকে খুব কালারফুল রাখতে চায়, জীবনের দর্শনটাকে খুব চমৎকার আপনার মতো রাখতে চায়, আপনি যেভাবে নিজের জীবন দর্শনটা আজকে সবার সামনে খোলাসা করলেন, খুব স্পষ্টভাবে বললেন, তাদের জন্য আপনার কি পরামর্শ? প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। আমি বিশ্বাস করি যে কারোই জাহিদ সবুর হতে চাওয়া উচিত না, কারণ আমি যেটা আগেও বলছিলাম যে আমরা প্রত্যেকেই ভিন্ন, তো আমাদের প্রত্যেকের কাছেই সফলতার ডেফিনেশনটাও, সংজ্ঞাটাও ভিন্ন। তো আপনাদের নিজেদের জায়গা থেকে, আমি যেটা অন্য জায়গাতেও সবসময় বলি, যে প্রথমে বোঝার চেষ্টা করুন আপনি জীবনে কি চান এবং কেন চান। শুধু আরেকজনকে দেখে যে হ্যাঁ আমি অমুককে চিনি, তাকে দেখে আমি তার মতো হতে চাই, আপনার হয়তো এমন শক্তিমত্তা আছে যেটা তার মধ্যে নেই। তো আপনি যদি আপনার নিজেকে না জেনেই আপনি তার দেখা দেখি যে আমিও তার মতো হতে চাই, তাহলে কিন্তু আসলে আপনি আপনার জায়গা থেকে সফল হতে পারবেন না। কাজে আপনার প্রথম বুঝতে হবে, নিজেকে জানতে হবে, এবং আপনি আপনার যে শক্তিমত্তা আছে সেই শক্তিমত্তার জায়গা থেকে আপনি কি করতে চান, কি ভালো লাগে সেটা চিন্তা করুন, এবং সেগুলো ব্যবহার করে কিভাবে সফল হবেন সেটা জানার জন্য একটা সহজ টিপস আমি যেটা দিই, যে আপনার যে শক্তিমত্তাগুলো আছে সেই একই ধরনের শক্তিমত্তা আছে এরকম যে সফল ব্যক্তিরা আছে তাদেরকে ফলো করার চেষ্টা করুন। সেটা যদি আমি হই খুব ভালো, আপনি আমার কাছ থেকে যদি কিছু আপনার শেখার থাকে আমি চেষ্টা করবো আপনাকে শেখানোর, কিন্তু আপনি আমাকে দেখেই আমার মতো হয়ে সফল হয় এভাবে চিন্তা না করে, বরং আপনি নিজের মতো করে কিভাবে সফল হবেন সেটা চিন্তা করা আমার মনে হয় আরো খুব জরুরি। আর যে জিনিসগুলো বললাম, যে জীবনে যদি আপনি, জীবন দর্শন আমার খুবই সহজ, যে সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, মতের অমিল হলেও তাদের সাথে আপনি ভালোভাবে সেটা আলোচনা করা আমার মনে হয় সম্ভব। আর হচ্ছে সব সময় চিন্তা করার চেষ্টা করুন। আপনি জীবনে যত বেশি চিন্তা করবেন আপনি তত বেশি দেখবেন যে এগিয়ে যাবেন। কতভাবে এগিয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন অনেক সময়, যেমন একটু আগে সুখান ভাই বলছিলেন যে খেলে আসার পরে তারপরে যে শাওয়ার নেবার পরে যে প্রশান্তিটা লাগে, যে এটা করেনি তাকে আপনি সুখান ভাই 10 বার বললেও সেটা বুঝবে না। তো সে এটা বুঝলো না মানে এটা মিথ্যা না, আমরা যারা করি আমরা জানি। আপনি একবার চেষ্টা করে দেখুন, আপনি চেষ্টা করে দেখলে তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি জিনিস। অসাধারণ একটা জিনিস, অসাধারণ একটা ফিলিং, পুরো মাথা ক্লিয়ার হয়ে যায়। তো সেই কারণেই আপনি সব কিছু না জানতে পারেন, কিন্তু অন্যরা যেটা বলছে সেটাকে একটু বোঝার চেষ্টা করুন, একটু চিন্তা করুন, অনেক সময় ট্রাই করে দেখুন, তাই না? যেমন ধরুন একজন যে জীবনে কখনো শুটিং করেনি, যেমন আমি করিনি, আমি কিন্তু কখনোই জানবো না আমি যদি শুটিং করতাম আমি কতটা ভালো করতে পারতাম, তাই না? তো আমি যদি জীবনে ব্যাডমিন্টন না খেলতাম আমি কখনোই জানতাম না যে আসলে আমি ব্যাডমিন্টন ভালো খেলতে পারি কি খারাপ খেলতে পারি। কাজে আপনার চেষ্টা করতে হবে, আপনার যে জিনিসে আগ্রহ আছে আপনি চেষ্টা করুন, ব্যর্থ হলে আপনি কিছুই হারাবেন না, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কখনই আপনি জানতে পারবেন না। তো চেষ্টা করে বোঝার চেষ্টা করুন আপনি কি কি জিনিসে ভালো, আপনার কি শক্তিমত্তা রয়েছে, এবং সেই শক্তিমত্তা ব্যবহার করে যারা সফল হয়েছে তাদের কাছ থেকে তাদেরকে দেখে চেষ্টা করুন সেগুলোকে প্রয়োগ কীভাবে ভালোভাবে করা যায় সেটা শেখার, এবং ইনশাল্লাহ আপনি এগুলো ঠিকভাবে করতে পারলে আপনি আপনার, আমি জানি না, স্বপ্নের সমান সফল না হতে পারলেও অনেক সময় সেই স্বপ্নের চেয়েও বেশি সফল হয়ে যেতে পারেন। আমার কখনোই স্বপ্ন ছিল না জীবনে, কখনোই আমি স্বপ্নও দেখিনি যে আমি এখন যে পর্যায়ে আল্লাহর মতো আসতে পেরেছি সেটা আমি আসতে পারবো। কাজেই সেটা নিয়ে বেশি চিন্তা করবেন না, কি হবে এটা নিয়ে এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু চেষ্টা করে যাবেন, ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো কোথাও পৌঁছে যাবেন ইনশাল্লাহ। সুগন ভাই, আপনার কোনো পরামর্শ আমাদের তরুণদের জন্য? তরুণরা অনেকেই আপনাকে আইডল মনে করে, অনেকে আপনাকে ফলো করে, তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ হয়, আপনার মিলিয়নস অফ ফলোয়ারদের জন্য। একটাই পরামর্শ, রেফারেন্স পয়েন্টটা ঠিক করতে হবে। আমি চিন্তা করি বা কি বলবো, কি করছি, কোন রেফারেন্স, কার কাছ থেকে শুনে, কোনটাকে পিভট ধরে আমি কাজ করছি, আমরা কোন সেন্টার পয়েন্টটাকে ধরে, আমি কি রেফারেন্স, কি নিউজ ফিড রেফারেন্স, কি ওই বন্ধু যে সবসময় বাইক নিয়ে ঘোরাফেরা করছে, রেফারেন্সটা কি ওই পেজ যেখানে বলে স্ক্রিনশট দেখুন, অথবা রেফারেন্সটা কি শুধুমাত্র আমার পাড়ার ওই ছেলেটা। সো ইউর রেফারেন্স পয়েন্ট উইল টেক ইউ মানে
বিয়ন্ড, আমরা কোর্সে বলি যে ডেভিয়েশন, রেফারেন্স পয়েন্টের ন্যূনতম ভুলের কারণে জীবন নষ্ট হয়ে যেতে পারে। সো আবারও বলছি যে প্লিজ ফাইন্ড আউট দ্যাট হোয়াট ইজ মাই রেফারেন্স পয়েন্ট, আমার চিন্তার রেফারেন্স পয়েন্ট, আমার মেশার, ভবিষ্যৎ পরিকল্পনার, আমি কি হতে চাই, আমি মানুষের সাথে কিরকম ব্যবহার করি, তার প্রত্যেকটি রেফারেন্স পয়েন্ট ঠিক কোন জায়গায়, এইটা যদি ঠিক করতে পারি তাহলে বাকি সবকিছু ঠিক হবে। আর সেটার জন্য যে মানুষগুলোকে পছন্দ, যে বই পছন্দ, যে যার ধর্মে যে জিনিসটা নিয়ে, এই জায়গাটা ঠিক করতে হবে। কেন বললাম, অনেকেই এমন কিছু, আমি হয়তো সারাদিন শুধু টিভি নাটকে যা হচ্ছে ওটাকে ধরেই আমি জীবনের মনন গড়ে তুলছি। তো টিভিতে দেখা যাচ্ছে ওপাশ থেকে দৌড়ে আসতেছে, ও একটা হাসাহাসি করতেছে, ও ভাষা বলছে অস্থির প্যারা, তো আপনি সারাক্ষণ ওটাই আপনার রেফারেন্স, আপনার মাথায় শুধু এগুলোর বাইরে আর কিছু নেই, দেন ইউ উইল বিকাম অনলি দ্যাট। অথবা আপনি যদি শুধুমাত্র আপনার নিউজ ফিড অথবা টিকটকটাকেই আপনার রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরে নেন, তাহলে আপনার মনে হবে জীবন মানে হচ্ছে 30 সেকেন্ডের একটি গান গাওয়া, নাচানাচি করার বডি, মানে সো দ্যাটস ডেডলি। সো এই জন্য আমরা বলি যে 16, 17, 15, 18 বছর বয়সে যদি একটা ভালো বইয়ের সাথে পরিচয় হয়, লাইফ স্ন্যাপ আউট 1 সেকেন্ড 1 মিনিট, এক রাতে চেঞ্জ হয়ে যায় চিন্তা ভাবনা। ও মাই গড, এভাবে ভেবেছে রবার্ট ফ্রস্ট, এভাবে তিনি প্রকৃতি নিয়ে কবিতা লিখতেন, আমি জানতামই না। সো এই যে বলছি, এই জন্য একটাই অনুরোধ বাচ্চা কাচ্চাদের সাথে সবাইকে বলি যে রেফারেন্স পয়েন্টটা ঠিক করো। ইটস নট অ্যাবাউট লাইক, শেয়ারস, ভিউজ। রেফারেন্স পয়েন্টে কিছু চিরন্তন ব্যাপার আছে, সেটা এই শতকেও না হতে পারে, আজ থেকে 200 বছর আগে, 1400 বছর আগের রেফারেন্সও হতে পারে। ইউ ডোন্ট হ্যাভ টু বি সো ট্রেন্ডি দ্যাট আমি শুধুমাত্র গত মাস থেকে রেফারেন্স নেই আর ইটস সো ব্যাকডেটেড, এটা বলা যাবে না। সো দ্যাটস মাই suggestion and recommendation to all our young people. Get the right everyone has to find the reference point. সুগন ভাই, জাহিদ সবুর ভাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। অসংখ্য কমেন্টের ভিড় থেকে আমি খুব অল্প সময়ের স্বল্পতার জন্য সবার কমেন্টগুলো এখানে দেখাতে পারিনি, অনেকের কমেন্টগুলো সরাসরি জাহিদ ভাই এবং সুগন ভাইয়ের কাছে পৌঁছাতেও পারিনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। যারা আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, তাদের প্রতি ধন্যবাদ, এবং স্পেশালি সুখন ভাই এবং জাহিদ সবুর ভাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমার আমন্ত্রণে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। নিশ্চয়ই অন্য কোনো অনুষ্ঠানে আবারও প্রিয় দর্শক আপনাদের সঙ্গে দেখা হবে। সবুর ভাই, সুলেমান, সুখন ভাই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন এই আশাটুকুই করি। এই মুহূর্তে সুস্থ থাকার চেয়ে ভালো কোনো কিছু খবর নাই, এর চেয়ে বড় কোনো নেয়ামতও নাই। সো আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।